আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। একটা দীর্ঘ সময় পর আবার তোমাদের সাথে লাইভ ক্লাসে, সরাসরি ফেসবুক লাইভ ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা একটু কাইন্ডলি আমাকে জানাবে যে তোমরা আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা, সব অডিও ক্লিয়ার আছে কিনা, ভিডিও ক্লিয়ার আছে কিনা, তোমরা আমাকে ঠিকঠাক দেখতে, শুনতে ও বুঝতে পারছো কিনা, এই বিষয়গুলো একটু দয়া করে আমাকে জানাবে। আমরা তোমাদের কথাগুলো শুনবো এবং তোমাদের মন্তব্যগুলোকে দেখব। তার সাথে সাথে আমরা একই সাথে বোঝার চেষ্টা করব যে সব কিছু ঠিক আছে কিনা। তোমরা প্রশ্নগুলোর উত্তর করার চেষ্টা করব, তোমাদের জিজ্ঞাসাগুলোর উত্তর করার চেষ্টা করব। তো আমি মোটামুটি দেখতে পাচ্ছি আমার এন্ড থেকে সব কিছু ঠিকঠাক আছে। আশা করছি তোমরা, হ্যাঁ, জেরিন, আবু হুরাইরা, আদিনুরুজ্জামান রিয়াজ সালাম দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম। তোমরা যারা ইতিমধ্যে জয়েন করেছো তোমাদের বন্ধুদেরকে মেনশন দেওয়ার জন্য অনুরোধ করছি এবং আশা করছি তোমরা তাদেরকে জানিয়ে দেবে যে ক্লাস শুরু হয়েছে। এবং বাংলাদেশ বিষয়াবলীর সবচেয়ে গুরুত্বপূর্ণ 100টি প্রশ্ন নিয়ে আমাদের আজকের ক্লাস সাজানো হয়েছে। সুতরাং এটা বলা যায় একটা মেগা লাইভ ক্লাস, তার মানে ম্যারাথন ক্লাস, তাই না? নাকি এরকম আরও অনেক কিছু হয় না, ম্যারাথন ক্লাস ক্লাস কী কী যেন হয়। তো ওই সব জিনিসগুলো হবে আর কি আজকে। ঠিক আছে, আমাদের স্কুল অফ এক্সিলেন্সের আজকের এই লাইভ ক্লাসে এবং এই পুরোটা সময় জুড়ে এই ক্লাসে তোমাদের সাথে থাকবো আমি, সাকিব শাহরিয়ার। তোমরা অনেকেই আমাকে চেনো, যারা চেনো না তারা জেনে নাও, আমার নাম সাকিব শাহরিয়ার। আমি স্কুল অফ এক্সিলেন্সের কোফাউন্ডার এবং ডিরেক্টর। তার সাথে আমি এক যুগেরও বেশি সময় ধরে সাধারণ জ্ঞান বিষয়টিকে শেখা এবং শেখানোর জন্য কাজ করছি। তো আজকে তোমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশনে আশা করা যায় যে আমরা এই বিষয়গুলো নিয়ে কাজ করব, বা আমরা এই বিষয়গুলো নিয়ে তোমাদেরকে পড়াবো, তোমাদেরকে পড়ানোর চেষ্টা করব, বলার চেষ্টা করব, তোমাদের সাথে আলোচনার চেষ্টা করব। তাহলে আশা করবো এই পুরোটা সময় জুড়ে তোমরা আমাদের সাথেই থাকবে। ওকে, তো আমরা খুব বেশি কথা আমরা বাড়াবো না। আজকের ক্লাসটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, কারণ এইখানে আমরা একাধারে এমসিকিউ প্র্যাকটিস করব, এমসিকিউ রিলেটেড যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো, এবং সর্বোপরি সর্বোপরি সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সর্বোপরি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা নিয়েও আমরা 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 জানবো। আচ্ছা, না না, আমি অসুস্থ না, অসুস্থ না। মূল ব্যাপার হচ্ছে যে তোমরা হয়তো জানো যে আমরা ওমরা পালনের উদ্দেশ্যে গেছিলাম এবং সেইখানে আমরা আমাদের এই যে, তোমরা তো জানো যে ওমরার একটা রিচুয়াল আছে এরকম, যেখানে তোমার হচ্ছে চুল মুন্ডন করতে হয়। হ্যাঁ, অসুস্থ না, আমি পুরোপুরি সুস্থ আছি, ফুল সুইং, একদম 100% ইয়ে আছি, চমৎকারভাবে ফিট আছি আর কি, সমস্যা নেই। ঠিক আছে, ওকে। ওকে, তো আমরা আমাদের ক্লাস শুরু করব। হ্যাঁ, আমরা আমাদের ক্লাস শুরু করব। তার আগে তোমরা জাস্ট একটা বিষয় একটু জেনে নাও বা বুঝে নাও। একটা বিষয় একটু জেনে নাও বা বুঝে নাও, সেটা হচ্ছে যে আমাদের আজকের ক্লাসের ব্যাপারে আমরা বলছিলাম যে আজকের ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের প্রত্যেকের জন্য। তোমরা যারা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য তোমরা যারা আসছো আর কি, তাদের প্রত্যেকের জন্য কিন্তু আজকের ক্লাসটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো তোমাদের, হ্যাঁ, তোমরা তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও আজকের ক্লাসে। ওকে, ঠিক আছে, ঠিক আছে, আমি তোমাদের মন্তব্যগুলো দেখব পুরোটা সময় জুড়ে, সমস্যা নেই। তোমাদের মন্তব্যের যে বিষয়টা আছে, হ্যাঁ, তোমাদের মন্তব্যের ঘরে তোমরা জানিয়ে দেবে আর কি, যে তোমাদের কি জিজ্ঞাসা বা তোমাদের কি চাওয়া পাওয়া, কি জানতে চাওয়া, ইত্যাদি ইত্যাদি এইগুলো। তা আমরা খুব বেশি কথা বাড়াবো না, আমরা আমাদের প্রথম প্রশ্নে চলে যাব। আমাদের প্রথম যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে 2025 সালের বর্ষপণ্য কোনটা, তাই না? 2025 সালের বর্ষপণ্য কোনটা, এটা ছিল আমাদের প্রথম প্রশ্ন। হ্যাঁ, তোমরা, আচ্ছা, হ্যাঁ, 2025 সালের বর্ষপূর্ণ, এটা ছিল আমাদের প্রথম প্রথম প্রশ্ন। ঠিক আছে, তো তোমরা তোমাদের কমেন্টে, মন্তব্যের ঘরে তোমরা তোমাদের উত্তর লিখতে পারো। আমরা একটু আলোচনা করব যে বর্ষপূর্ণ কী জিনিস। দেখো, নর্মালি বর্ষপূর্ণ জিনিসটা কি? বর্ষপূর্ণ জিনিসটা হচ্ছে যে প্রত্যেক বছর শেষ হওয়ার আগেই পরবর্তী বছরের জন্য বাংলাদেশ সরকার কি করে, একটা একটা
একটা পণ্য ঠিক করে, হ্যাঁ, একটা প্রোডাক্ট ঠিক করে যেটা আমাদের দেশে উৎপাদিত হয়, এবং সেই পণ্যটাকে সমস্ত বিশ্বের সাথে পরিচয় করা দেওয়ার জন্য, বা সেই পণ্যের উপর আলাদা করে এমফ্যাসিস দেওয়ার জন্য, ঠিক আছে, সেটার উপর আলাদা করে গুরুত্বারোপ করার জন্য, সেটার উৎপাদন বিপণন এই প্রক্রিয়াগুলোকে আরও স্মুথ করার জন্য সরকার একটা পণ্য ঘোষণা করে, সেটাই হচ্ছে মূলত বর্ষপণ্য। 2025 সালের জন্য একটা বর্ষপণ্য ঘোষণা করা হয়েছিল, এবং 2025-এর জন্য যে বর্ষপণ্য ঘোষণা করা হয়েছিল সেই বর্ষপণ্যটা হচ্ছে মূলত কি, আসবাবপত্র। অনেকেই আমি দেখছি এটা সঠিক উত্তর তোমরা দিতে পেরেছো। আমি যারা এটা সঠিক উত্তর দিয়েছো তাদেরকে আমি নাম বলবো ক্রমান্বয়ে। হ্যাঁ, আসবাবপত্র হচ্ছে 2025 সালের বর্ষপণ্য। হ্যাঁ, তেমনিভাবে বিভিন্ন প্রত্যেক বছরই এই বর্ষপণ্যগুলো কিন্তু ঘোষণা করা হয়। এর আগে লাইট ইঞ্জিনিয়ারিং ছিল বর্ষপণ্য, ঔষধ শিল্প বর্ষপণ্য হিসেবে ছিল, অনেকগুলো বিভিন্ন বছরে, মানে প্রত্যেক বছর বছর এটা পরিবর্তন হয়। ঠিক আছে, প্রত্যেক বছর বছরই কিন্তু এটা পরিবর্তন হয়। তো 2025 সালের বর্ষপণ্য ছিল আসবাবপত্র। আচ্ছা, পরের যে প্রশ্ন, ধূপ নৃত্য কোন এলাকার নাচ নয়? অনেকেই যখন পরীক্ষা দিয়েছো তখন মানে এই প্রশ্নটা দেখেই ধূপ নৃত্য কোন এলাকার নাচ, ধুমধাম তোমরা যশোর দাগাইছো, হ্যাঁ, বা তোমরা ফরিদপুর দাগাইছো, বা কেউ কেউ খুলনাও দাগাইতে পারো। বাট ধূপ নৃত্য মূলত যশোর এলাকার নাচ, বৃহত্তর যশোরের, এবং তার সাথে সাথে মানে বাংলাদেশের এই মধ্য অঞ্চল যেটা ফরিদপুর, খুলনা এবং যশোর, এই জায়গাটার মূলত। তো এখন প্রশ্নটা কিন্তু আসলে অন্য প্রশ্ন, হচ্ছে ধূপ নৃত্য কোন এলাকার নাচ নয়। তাইলে জানতে চাইছে কি ভাই, জানতে চাইছে যে ধূপ নৃত্য কোন এলাকার নাচ নয়। ঠিক আছে, অনেক সময় এই ধরনের প্রশ্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসে। বিশেষ করে তোমরা যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাও, তোমরা খেয়াল করবা যে সেইখানে এই ধরনের প্রশ্ন দিয়ে দিছে। তো তখন যদি ওইখানে তোমরা ভালো করতে চাও, বা ওই জায়গায় যদি তোমরা মনে করো যে একটু ভালো করা দরকার, হ্যাঁ, তাইলে কিন্তু তোমাদের পরীক্ষার দিকে, প্রশ্নের দিকে খুবই 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 খেয়াল রাখতে হবে। হ্যাঁ, খেয়াল রাখতে না পারলে তোমরা কিন্তু শেষ, কারণ করবা ভুল। বুঝতে পারছো? আর ভুল করলেই কি, আমরা ভুল করা কন্যার লগে কথা বলবো না, তাই না? এরকম একটা গান আছে না? ঠিক আছে, তো তোমরা কিন্তু ভাই বিপদে পড়ে যাবা। দেখো, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সবচেয়ে ঝামেলার যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে তোমরা পারা জিনিস ভুল করে রেখে আসো। তো এইটা কিন্তু আমরা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অ্যাফোর্ড করতে পারবো না ভাই। ঠিক আছে, পারা জিনিস কোনোভাবেই ভুল করা যাবে না, কোনো ক্রমেই ভুল করা যাবে না। যে জিনিসটা আমি পারি সেটা আমাদেরকে পারতেই হবে, সেটা ভুল করার কোনো সুযোগ নাই। তো দেখো, ধূপ নৃত্য কোন এলাকার নাচ নয় যখন বলেছে, আমরা জানি খুলনা এলাকার নাচ ধূপ নৃত্য, ফরিদপুর, যশোর এগুলোর নাচ হচ্ছে ধূপ নৃত্য। খুলনা এলাকার নয়, মানে কোন এলাকার নয়? নয় হচ্ছে রাজশাহী এলাকার। তাহলে রাজশাহী এলাকার নাচ ধূপ নৃত্য নয়। হ্যাঁ, ওই যশোর, খুলনা, ফরিদপুর এলাকার নাচ ধূপ নৃত্য। পরের প্রশ্নে আমরা চলে যাই, পার্বত্য চট্টগ্রামের বিজু নামে যে উৎসবটি আছে সেটি কখন পালিত হয়? তাহলে পার্বত্য চট্টগ্রামের উৎসব, তোমরা উত্তর করতে থাকো, আমি এর মধ্যে একটু ব্যাখ্যা বিশ্লেষণের দিকে যাই। তোমরা উত্তরটা কমেন্টে, মন্তব্যের ঘরে লিখতে থাকো। হ্যাঁ, আমি দেখছি তোমরা মন্তব্যের ঘরে উত্তরটা লিখছো, তার মধ্যে আমরা চলে যাই। দেখো, নর্মালি নর্মালি এই নতুন যে বর্ষবরণ উৎসব হয় পার্বত্য চট্টগ্রামে, এটার কিছু বিষয় আছে। হ্যাঁ, এটার মানে এই নতুন যে বর্ষবরণ হয় এটার কিছু বিষয় আছে। সেটা হচ্ছে, তোমরা দেখো, যখন পার্বত্য চট্টগ্রামে একটা বর্ষবরণ অনুষ্ঠান, একটা একটা উৎসব যখন হয়, সেটার অনেকগুলো নাম আছে। দেখো, বৈশুক, হ্যাঁ, যেমন বৈশুক হয়। আচ্ছা, আমি একটু মোটা করে দিই এটা, তাইলে তোমার লেখা দেখতে হয়তো সুবিধা হবে। কি বলছি? বৈশুক। হ্যাঁ, বৈশুক। তারপরে ধরো সাংগ্রাই, কি সাংগ্রাই, হ্যাঁ, এবং বিজু। এই তিনটাই তো পার্বত্য চট্টগ্রামের একেবারে মূল উৎসব যেটা, তাই না? বৈশুক, সাংগ্রাই, বিজু, তিনটা। তাহলে এই যে বৈশুক, সাংগ্রাই, বিজু যে তিনটা উৎসব, আমরা জানি এই তিনটাকে একত্রে বলে হচ্ছে বৈশাখী। তিনটাকে একত্রে কি বলে? বৈশাখী বলে। বৈশাখী, হ্যাঁ, এই বৈশাখী বলে তিনটা উৎসবকে একত্রে, বৈশুক, সাংগ্রাই, বিজু। বৈশুক হচ্ছে ত্রিপুরাদের উৎসব, হ্যাঁ, সাংগ্রাই। বৈশুক হচ্ছে কাদের উৎসব বলছি আমরা? আমরা বলছি বৈশুক হচ্ছে ত্রিপুরাদের উৎসব। সাংগ্রাই আমরা বলছি এটা হচ্ছে মারমাদের উৎসব। বিজু হচ্ছে চাকমাদের উৎসব। হ্যাঁ, তাইলে বৈশুক ত্রিপুরাদের উৎসব, সাংগ্রাই মারমাদের উৎসব, এবং একই সাথে বিজু হচ্ছে কি চাকমাদের উৎসব, তাই না? তাহলে বৈশুক, সাংগ্রাই, বিজু এই যে তিনটা উৎসব, তিনটাই কিন্তু মূলত পার্বত্য চট্টগ্রামের উৎসব আর কি, হ্যাঁ, বা উপজাতিদের উৎসব। এখন এই উৎসবগুলো নর্মালি পালিত হয়ে থাকে কখন? কখন পালিত হয়? বৈশুক, সাংগ্রাই, বিজু কখন পালিত হয় এই উৎসবগুলো? আরে, আমার লাইফ তো অনেক পিছায়, কাজে আমি মনে হয় তোমাদের প্রত্যেকের উত্তর এখানে শুনতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না। আচ্ছা, হ্যাঁ, অনেকে এখানে উত্তর দিয়েছো, অনেকে এখানে উত্তর দিয়েছো। পহেলা বৈশাখ, সামিয়া, তাসনিম, রুমি।
এই তো মাহমুদ হাসান আসিফ অনেকে এখানে উত্তর দেওয়ার চেষ্টা করছো। তো আমরা জানি যে এই বিজু উৎসবটি মূলত পালিত হয় পহেলা বৈশাখের সময়। কখন? পহেলা বৈশাখে এই বিজু উৎসবটা পালন করা হয়। বৈশাখী উৎসবটা মূলত পহেলা বৈশাখের সময়কার উৎসব। আচ্ছা, এরপরে দেখি মাতার বাড়িতে 500 মেগাওয়াট ক্ষমতার সোলার বিদ্যুৎ কেন্দ্র যে বানানো হয়েছে অলরেডি, মানে বানানো হচ্ছিল, এটা কার সহায়তায় বানানো হয়েছে? এখন কিন্তু পুরাপুরি সেটা মানে ফাংশনাল হয়নি। তো এই যে মাতার বাড়ির যে 500 মেগাওয়াট ক্ষমতার সোলার বিদ্যুৎ কেন্দ্র, হ্যাঁ, এই সোলার বিদ্যুৎ কেন্দ্র কার সহায়তায় বানানো হবে? 500 মেগাওয়াট ক্ষমতা সোলার। দেখো, আমরা পরবর্তী সময়ে মানে এই যে আমরা যে সময়টাতে বাঁচতেছি এখন, হ্যাঁ, আমাদের জেনারেশন যেটা চলতেছে, ধরো আমরাই তো এখন সবচেয়ে ক্রিয়েটিভ জেনারেশন। মানে আমাদের সময়ের মানে যারা 30s-এ আছে তারাই তো ক্রিয়েটিভ বলবো না আমি, সবচেয়ে উৎপাদনশীল, হ্যাঁ, উৎপাদনক্ষম, তাই না? কারণ আমরা আমাদের গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, এখন আমরা বিভিন্নভাবে আমরা উৎপাদনমুখী হয়েছি, আমরা কেউ চাকরি করছি, কেউ ব্যবসা বাণিজ্য করছি, হ্যাঁ, কেউ আবার ফার্মিং করতেছি। তো যাই হোক, এই যে মানে সবচেয়ে উৎপাদনক্ষম জেনারেশন কিন্তু এখন আমরা, তাই না, যেটা আমরা ইয়ে করতেছি। তো তোমরা দেখো একটা ব্যাপার এখানে খুব জরুরি থাকে, খুব জরুরিভাবে একটা ব্যাপার এখানে আমাদেরকে মাথায় রাখতে হয়। হ্যাঁ, সেই ব্যাপারটা হচ্ছে যে আহ, আমাদের পরবর্তী যে সময়টা আসছে, তোমরা যখন 30s পার হবো, মানে আরো 10 থেকে 15 বছর পরে যে বিষয়টা ঘটবে সেটা হচ্ছে যে পরিবেশ হবে সবচেয়ে ঝামেলার ব্যাপার। জলবায়ু সংকট এবং পরিবেশ সংকট মোকাবেলা করতে প্রত্যেকটা দেশ হিমশিম খেয়ে যাবে। বিশেষ করে আমরা যারা এরকম একটা জায়গায় আছি, মানে যাদের সমুদ্রপৃষ্ঠ থেকে দূরত্ব খুব, মানে উচ্চতা খুব বেশি না, যে দেশগুলো নিচু দেশ, তাদের প্রধান সমস্যা হবে কি? জলবায়ু সমস্যা। এই জন্য তোমরা দেখেছো মালদ্বীপ কিন্তু ডুবে যাবে, বুঝছো? এই যে এখন যে আমরা এই যে ছুটি কাটানোর জন্য মালদ্বীপ যাই, হ্যাঁ, যে ওইখানে যে এই যে তোমরা দেখছো কি সুন্দর স্বচ্ছ পানি, তাই না? স্বচ্ছ পানিতে আমরা পা ডুবাই বসে থাকি, আমরা দেখি আমাদের নায়ক নায়িকারা যায়, তাই না, নানা রকম ছবি টবি দেয়। তো এই যে আমরা যে যাচ্ছি ওইখানে, ঠিক আছে, ওইটা কিন্তু ডুবে যাবে। শুধু মালদ্বীপ না, পৃথিবীর আরো বহু দেশ, হাইতি আছে, পুয়ের্তো রিকো আছে, এগুলা খুব বাজে রকম মানে জলবায়ুর কারণে ক্ষতিগ্রস্ত। ইভেন আমাদের বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠ আস্তে আস্তে উঠে যাচ্ছে দেখে, মানে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা দিনকে দিন কিন্তু বাড়ছে। এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ার কারণে যে ব্যাপারটা হচ্ছে প্রতিনিয়ত, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ার কারণে যে বিষয়টা প্রতিনিয়ত হচ্ছে সেটা হচ্ছে যে ওই লবণাক্ত পানি আমাদের নিচু এলাকায় ঢুকে যাচ্ছে। এই যে মানে খুলনার এই যে কয়রা, ডুমুরিয়া, পাইকগাছা, হ্যাঁ, বাগেরহাটের বিভিন্ন এলাকা, পটুয়াখালী, বরগুনার বিভিন্ন এলাকা, আমরা দেখছি কি মানে এই লোনা পানিতে প্লাবিত হচ্ছে। সেখানকার টিউবওয়েলের পানি সুপেও থাকছে না, সেখানকার যে ধান চাষের জমি, ধানি জমি যেগুলো, সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে সবই এই জলবায়ু পরিবর্তনের সমস্যা। তাহলে আমি কি বলছি ভাইয়ারা তোমাদেরকে? পরবর্তী পৃথিবীর অন্যতম সমস্যা হবে, মানে 8-10 বছর পরের পৃথিবীর অন্যতম সেরা সমস্যা হবে কি? জলবায়ু সমস্যা। কাজে এই জলবায়ু সমস্যা যারা মোকাবেলা করতে পারবে তারা কিন্তু ভালো করবে। আর কেন এই জলবায়ুর কথা আসতেছে? আমরা এই যে বিদ্যুৎ ব্যবহার করছি, এই বিদ্যুৎ প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড, হ্যাঁ, বা প্রচুর পরিমাণে গ্রিন হাউস গ্যাস এই বিদ্যুৎ উৎপাদন করতে যেয়ে কিন্তু নির্গত হয়। এবং প্রতিনিয়ত কিন্তু এই কারণে বৈশ্বিক উষ্ণতা বাড়ছে। আর বৈশ্বিক উষ্ণতা বাড়া মানেই কি? বৈশ্বিক উষ্ণতা বাড়া মানেই পরিবেশ আরো নষ্ট। তো যাই হোক, তোমাদেরকে যা বলছিলাম, দেখো এই মাতার বাড়িতে যে 500 মেগাওয়াট ক্ষমতার যে সোলার বিদ্যুৎ, এটা বানাবে মূলত ইন্দোনেশিয়ার সহযোগিতায়। ঠিক আছে, এটা বানাবে মূলত ইন্দোনেশিয়ার সহযোগিতায়। ঠিক আছে, 500 মেগাওয়াট ক্ষমতার সোলার বিদ্যুৎ কেন্দ্র বানাবে মূলত ইন্দোনেশিয়ার সহযোগিতায়। ঠিক আছে, আর দেখো দেখো এইখানে তোমরা সোলার বিদ্যুৎ কেন্দ্র বানাবে হচ্ছে অনেকে এটাকে আবার ওই যে কয়লা ভিত্তিক যে তাপবিদ্যুৎ কেন্দ্র আছে পিট কয়লা দিয়ে, অনেকেই তোমরা জানো যে মহেশখালীর মাতার বাড়িতে যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়েছে সেটা বানানো হয়েছে মূলত জাপানের সহযোগিতায়। সেটা বানানো হয়েছে কার সহযোগিতায়? সেটা বানানো হয়েছে মূলত জাপানের সহযোগিতায়। কিন্তু এই যে সোলার বিদ্যুৎ কেন্দ্র, এটা একেবারেই মানে পরিবেশ দূষণ করবে না। ঠিক আছে, পরিবেশ দূষণ মুক্ত একটা বিদ্যুৎ কেন্দ্র হবে। এরপরে দেখি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির প্রথম নারী সভাপতি এবং ডাকসুর ভিপি। তাহলে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির প্রথম নারী সভাপতি এবং ডাকসুর ভিপি, হ্যাঁ, এই দুইজন কারা ছিলেন? ঠিক আছে, কারা ছিলেন বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির প্রথম নারী সভাপতি এবং ডাকসুর ভিপি? দেখো, ডাকসুর প্রথম নারী ভিপি এবং এশিয়াটিক সোসাইটির প্রথম নারী সভাপতি, এই দুইজন ভদ্রমহিলা, মানে এই দুইটা বিষয় একজন ভদ্রমহিলার ক্ষেত্রে কমন। এই দুইটা বিষয় কি একজন ভদ্রমহিলার ক্ষেত্রে খুবই কমন। ঠিক আছে,
তাহলে কমন ঘটনাটা কে ঘটাইছেন ভাই, কে ঘটাইছেন? এই কাসপিয়া জামান, তারপরে কে, জিদান হোসেন। এই তোমরা পড়াশোনা করতেছো তো ভাই ভালো মতো, দেখো এখন কিন্তু টাইম কম, টাইম আর খুব বেশি নাই, এই সময়টাতে যদি তোমাদের পড়াশোনার অবস্থা ভালো না হয় ভাই, ঠিক আছে? তোমরা দেখো এখনো মানে আমাদের রেগুলার স্টুডেন্টরাই কিন্তু তোমার হচ্ছে এই ক্লাসগুলো দেখছে না ঠিকঠাক। তো তোমরা যারা এখনো ঠিকঠাক তোমাদের পড়াশোনায় গুরুত্ব দিচ্ছ না, তোমরা মনে করছো যে এভাবেই চলে যাবে দিন, ঠিক আছে? কিন্তু তোমাদের বলে রাখি, আমাদের একজন বিখ্যাত, এখন তো আবার যেখানে এই যে তোমার এই ফকির তারপরে বাউল টাউল এদের পাওয়া যাইতেছে সেখানেই মাইর দিতেছে, কাজেই লালন শাহের মানে শাহের উক্তি, এটা বলাও আসলে একটা কঠিন ব্যাপার। তারপরে বলি, হ্যাঁ, সময় গেলে সাধন হবে না, কি বলেছে? বলেছে সময় গেলে সাধন হবে না, মনে রাখবা, এই যে লিখে দিতেছি, সময় গেলে কি হবে না, কি হবে না, সাধন হবে না, ঠিক আছে? তাইলে তোমরা যদি ধরো মনে করলা, ঠিক আছে, তোমরা ধরো মনে করলে যে এই যে সময়, এইটা কোনো রকম আমি কাটাই দেব, যদি কোনোভাবে তোমরা সময় ধরো কাটাই দিলা ভাই, বাতে বোম বাতে যেমনে পারো, আমার আম্মা বলতেন আর কি, বাতে বোম বাতে, ঠিক আছে? তো এমনি ধরো তোমরা সময় কোনো রকম কাটাই দিলা, কিন্তু ভাই সাধন কিন্তু হবে না, তোমরা কিন্তু বিপদে পড়া যাবা, বুঝতে পারছো? ইউ আর ইন ডিপ ট্রাবল ভাই, ইউ আর ইন ডিপেস্ট শিট, ঠিক আছে? সেইখান থেকে বাইর করে আনতে পারে আমাদের এই স্কুল অফ এক্সিলেন্সের রেগুলার ক্লাস, শুধু স্কুল অফ এক্সিলেন্স বলছি না, তোমাদের রেগুলার পড়াশোনা তোমাদেরকে সেখান থেকে বের করে আনতে পারে, এছাড়া আর কোনো সুযোগ নাই। তো যাই হোক, দেখো, ওকে, দেখো যা বলছিলাম সেটা হচ্ছে এশিয়াটিক সোসাইটির প্রথম নারী সভাপতি ডাকসুর ভিপি কে ছিলেন? ছিলেন হচ্ছে কে, মাহফুজা খানম, মতিয়া চৌধুরী, করুণা কণাগুপ্ত, লীলা নাগ, ঠিক আছে? আমরা জানি, হ্যাঁ আমরা জানি এই মতিয়া চৌধুরীকে বলা হয়তো অগ্নিকন্যা, তাই না? বাংলাদেশের অগ্নিকন্যা বলা হয়তো, শাড়ির আঁচলে রিভলভার বাইধা নিয়ে ঘুরতেন, ঠিক আছে? এই যে করুণা কণা গুপ্তা, ঠিক আছে, লীলা নাগ, লীলা নাগ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী, তাই না? আমরা এগুলো জানি, কিন্তু এশিয়াটিক সোসাইটির প্রথম নারী সভাপতি এবং ডাকসুর ভিপি ছিলেন মাহফুজা খানম। কে ছিলেন? মাহফুজা খানম ছিলেন এশিয়াটিক সোসাইটির প্রথম নারী সভাপতি এবং ডাকসুর প্রথম নারী ভিপি, একই সাথে সিমালটেনিয়াসলি, ঠিক আছে ভাইয়া? ওকে, তারপরে আমরা দেখি পরের প্রশ্ন কি আছে। হ্যাঁ, পরের প্রশ্ন কি আছে, বাংলাদেশের প্রথম জাতীয় জনসংখ্যা নীতি প্রণীত হয় কত সালে? দেখো, দেখো আমাদের যে জাতীয় জনসংখ্যা নীতির যে বিষয়টা আছে, তোমরা উত্তর দিতে থাকো, আমরা একটু ব্যাখ্যামূলক কিছু কথাবার্তা বলবো, তোমরা দ্রুত কমেন্ট লিখতে থাকো, তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্টে জানাবা, কোনো কথা থাকলে তোমরা কমেন্টে জানাবা, আমরা সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো। ওকে, তোমাদেরকে বলি, দেখো বাংলাদেশের প্রথম জাতীয় জনসংখ্যা নীতি, এই জাতীয় জনসংখ্যা নীতির কথাটা কেন আসে? নর্মালি তোমরা জানো বাংলাদেশের আয়তন হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার, বাট জনসংখ্যা কিন্তু হিউজ, তাই না? পৃথিবীর মানে এই যে জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি বাংলাদেশে। আমাদের ঢাকা যেভাবে আগাচ্ছে জনসংখ্যার দিক দিয়ে, তাতে 2050 সালের মধ্যে ঢাকা হবে পৃথিবীর 1 নাম্বার ক্রাউডেড সিটি, ঠিক আছে? ঢাকার উপরে আর কেউ থাকবে না, ঢাকা বর্তমান আছে 3 নাম্বারে, বাট এটা 1 নাম্বারে কি করবে, চলে যাবে। তাহলে এই যে ঢাকার জনসংখ্যা যে বাড়ছে, বাংলাদেশের জনসংখ্যা যে বাড়ছে, এই জনসংখ্যারে কেমনে নিয়ন্ত্রণে রাখা যায়, এইসব নিয়ে জনসংখ্যা নীতি বানানো হয়েছিল একটা, ঠিক আছে? জনসংখ্যা নীতি বানানো হয়েছিল, সেখানে বলা হয়েছিল কি, সেখানে বলা হয়েছিল যে ভাই এই যে আমাদের যে জনসংখ্যার বিষয়, সেখানে বলা হয়েছিল যে এই যে মানে জনসংখ্যার যে বিষয়াবলী আছে বা যেসব ঘটনা সেখানে ঘটে, ঠিক আছে, এইটা আসলে নিয়ন্ত্রণে রাখতে হবে, ঠিক আছে? ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট নাকি, এরকম প্রথমে ছিল দুটি সন্তান, তারপরে মাঝ দিয়ে একটি সন্তানও করছিল। চীন এরকম করছিল, 1 সন্তান নীতি, 2 সন্তান নীতি, ঠিক আছে? চীনে এইভাবে গ্রহণ করছিল। কইরা এখন দেখো ভারত জনসংখ্যায় টপে চলে গেছে, চীনের টপকায় গেছে ভারত, পৃথিবীর সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ এখন ভারত। এখন চীন আবার কি করতেছে, জনসংখ্যা বাড়ানোর চেষ্টা করতেছে। জাপানে তো কঠিন সমস্যা, মানুষজন বিয়ে শাদী করতে চায় না, হ্যাঁ, মানুষজন বাচ্চা কাচ্চা নিতে চায় না, জাপানে দিন দিন জনসংখ্যা কমতেছে। পৃথিবীর বহু দেশ আছে যেসব দেশে জনসংখ্যা দিনকে দিন কমতেছে এবং সেইখানকার মানুষজন খুব টেনশনে আছে, কারণ যদি জনসংখ্যা কমে যায় ভাই, জনসংখ্যা যদি কমে যায়, এমনি যদি কমতেই থাকে, তাহলে মানুষের আসলে কপালে খুব বিপদ, বুঝতে পারছো? তুমি কাজ করাবা কারে দিয়া ভাই? শোনো, তোমাদের একটা ঘটনা বলি, সেটা হচ্ছে আমি মানে পৃথিবীর বিভিন্ন দেশে আমার যাওয়ার সুযোগ হয়েছে। কিছুদিন আগে আমি আজারবাইজান গেছিলাম, বুঝছো? আজারবাইজান গেছিলাম। তো আজারবাইজান যায় আমি একটা জিনিস দেখলাম, আজারবাইজানের আয়তন মোটামুটি বাংলাদেশের 2 ভাগের 1 ভাগ, তার মানে বাংলাদেশের অর্ধেক আয়তন, কিন্তু এখানকার লোক সংখ্যা সব মিলে সর্বসাকুল্যে কোনো রকম গুনে টুনে 1 কোটির কিছু কম। তাইলে বাংলাদেশের অর্ধেক আয়তন হলে মিনিমাম 10 কোটি লোক এখানে থাকা দরকার, বাংলাদেশের মতো এরকম মানে গিজিমিজি লোকজন যদি থাকতে হয় তাইলে। বাট আজারবাইজানের লোক সংখ্যা কত, 1 কোটির মতো বা 1 কোটির কিছুটা কম। তাহলে এত কম জনসংখ্যা হওয়ার কি ঝামেলা? দেখো আমরা আজারবাইজানে যায় আমি দেখলাম ওইটা মোটেও শপিং ফ্রেন্ডলি জায়গা না,
বুঝতে পারছো? অনেক রাস্তার আশেপাশে সব জায়গায় যে প্রচুর দোকানপাট গড়ে উঠবে, হ্যাঁ, বা ইয়ে হবে এরকম না। তোমাকে কিছু কিনতে হইলে বেশ খানিক দূরে যেয়ে একটা দোকানে যাইতে হবে, সেখানে যেয়েই তোমার কেনাকাটা করতে হবে। তুমি ইন্ডিয়াতে যাও, ইন্ডিয়া খুবই শপিং ফ্রেন্ডলি, তুমি প্রচুর পরিমাণে সেখানে কেনাকাটা করতে পারবা। আমাদের বাংলাদেশ খুবই শপিং ফ্রেন্ডলি, তুমি যাবা দেখবা ভ্যানের উপরে একটা মানুষ কিছু একটা নিয়ে দাঁড়ায় আছে, দেখবা যে ধুমধাম মানুষজন চারপাশে ঘিরে টিরে কিনতেছে। তাইলে জনসংখ্যা বেশি থাকলে কি হয়, তুমি যেখানেই যাও তোমার বিজনেস করার একটা অপরচুনিটি থাকে, তোমার অর্থনীতি অনেক বড় হয়, শক্ত হয়, পোক্ত অর্থনীতি হয়। বুঝতে পারছো? এটা হচ্ছে বিষয়। কিন্তু লোকজন যদি কম থাকে তাহলে দিনকে দিন অর্থনীতি কি হয়, দুর্বল হইতে থাকে, ঝামেলা তৈরি হয়। বুঝতে পারছো? এই হইলো কথা। তাইলে ওকে, তাইলে তোমরা দেখো বাংলাদেশের এই জাতীয় জনসংখ্যা নীতি এটা প্রণীত হয় কত সালে? সবাই তো উত্তর দিয়ে দিয়েছো, সাবাস। এটা হয় 1996 সালে প্রথম জাতীয় জনসংখ্যা নীতি প্রণীত হয়। তারপরের প্রশ্নটা আমরা দেখি। হ্যাঁ, বাংলাদেশ সরকার 2030 সালের মধ্যে কোন রোগটি নির্মূলের লক্ষ্য নির্ধারণ করতে যাচ্ছে? দেখো, বাংলাদেশ সরকার 2030 সালের মধ্যে একটা রোগ নির্মূলের জন্য চেষ্টা করতেছে, বুঝছো? হ্যাঁ, একটা রোগ নির্মূলের জন্য চেষ্টা করতেছে। সে রোগটার নাম কি? সে রোগটার নাম হচ্ছে ভাই ম্যালেরিয়া। 2030 সালের পরের বাংলাদেশ হবে কি? ম্যালেরিয়া মুক্ত বাংলাদেশ। ম্যালেরিয়া মূলত কি মশার মাধ্যমে ছড়ায়। কিসের মাধ্যমে ছড়ায়? মশা। এবং ম্যালেরিয়ার মাধ্যমে যে জ্বর আসে, আমরা ছোটবেলায় পড়েছি কাঁপুনি দিয়ে জ্বর আসে, তাই না? এবং তাপমাত্রা হয়ে যায় অনেক বেশি, ঠিক আছে? সেটা হচ্ছে ম্যালেরিয়া রোগের বৈশিষ্ট্য। খুব কাঁপুনি দিয়ে জ্বর আসলে বুঝতে হবে সেটা ম্যালেরিয়া, ঠিক আছে? টাইফয়েড, টাইফয়েড মূলত পানিবাহিত রোগ, তাই না? আচ্ছা, তাহলে এই সব তোমরা একটু পড়বা ভালো করে। এরপরে আমরা দেখি গাড়ি চলে না চলে না চলে না রে, এই গানটির রচয়িতাকে। আমরা জানি যে গাড়ি চলে না চলে না চলে না রে, এই যে গানটা, এই গানটা একটা হয়েছে, এটা আমরা আগে যখন ভার্সিটির বাসে করে যাইতাম আমরা এই গান খুব গাইতাম, বুঝছো? ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে লাল বাস আছে না, তোমাদের অনেকেরই স্বপ্ন সেই বাসে বাসে ওঠার। তো সেই বাসে মানে অপ্রতুল বাস থাকার কারণে সে বাসে খুব ভিড় হইতো, বুঝছো? তো আমরা গেটে ঝুলতে ঝুলতে কোনো রকম যাইতাম, এবং তখন আমরা গাইতাম আর কি এই গান, ঠিক আছে? গাড়ি চলে না চলে না চলে না রে, ঠিক আছে? চড়িয়া মানব গাড়ি যাইতেছিলাম বন্ধুর বাড়ি, তাই না? আচ্ছা, তো বলো, তো বলো এটা কে কে এই দ্রুত বলো, দ্রুত বলো। আবিদা আক্তার, বাংলাদেশে সবাই বিয়ে করতে চায়, হালিমা বলছে যে বিয়ে করা ফরজ। গুড, তোমাদের পড়াইতে যে অনেক সাধারণ জ্ঞান অর্জন করি আর কি, ঠিক আছে? গাড়ি চলে না চলে না এই গানটার রচয়িতা হচ্ছেন শাহ আব্দুল করিম। শাহ আব্দুল করিম, তাকে বাউল সম্রাট বলা হয়, তাই না? শাহ আব্দুল করিম। অনেক সময় প্রশ্ন আসে সুরমা নদীর পাড়ে, ঠিক আছে? শাহ আব্দুল করিমের বাড়ি কোথায়? সুরমা নদীর পাড়ে, সিলেটে। সিলেটে হচ্ছে সুরমা নদী, তাই না? তাহলে সুরমা নদীর পাড়ে বাড়ি কার? শাহ আব্দুল করিমের বাড়ি, ঠিক আছে? লালন সম্রাট, তাকে মরমী কবি বলা হয়। লালন সম্রাটকে না, মরমী কবি তো আরো একজনকে বলা হয়, লালন সম্রাটকেও মানে লালন শাহকেও বাউল সম্রাট বলা হয়। হ্যাঁ, আর হচ্ছে তোমার মরমী কবি বলা হয় কাকে? এই যে আমাদের বৃহত্তর সিলেটের, তাই না, সুনামগঞ্জের রাজা, নাম কি? হাসন রাজা। মিস্টিক পোয়েট বা মরমী কবি বলা হয় হাসন রাজাকে। হ্যাঁ, ধর দিলারাম ধর দিলারাম ধর দিলারাম ধর, এই গানটা উনি গাইছেন, ঠিক আছে? তো এই যে এই গানটা তিনি লিখছেন আর কি। তো এই যে হাসন রাজা, তারপরে এই যে লালন শাহ, তারপরে শাহ আব্দুল করিম, তাদের লেখা গানগুলো আমাদের পড়তে হবে, গানের কথাগুলো আমাদের জানা থাকতে হবে, ঠিক আছে? যে তারা কোন গান গাইছেন, কোন গান তারা লিখছেন, নিজের লেখা সুর করা গান কোনগুলো, এগুলো আমাদের জানতে হবে, ঠিক আছে ভাইয়ারা? ওকে, পরের প্রশ্ন দেখি 9 নম্বর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সড়ক দ্বীপের, সড়ক দ্বীপে বলা হয় কি? ডাস বলা হয়। কি বলা হয়? ডাস। আমরা বলতাম ডাস। তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যায় দেখবা টিএসসির পাশে, টিএসসিটা হাকিম চত্বরের দিকে যাইতে দেখবা রাস্তার মাঝখানে কি একটা জায়গা করা আছে, সেখানে একটা ভাস্কর্য আছে এবং একটা দোকান আছে। ওই দোকানে আগে পলিটিক্যাল লাচ্ছি পাওয়া যেত। পলিটিক্যাল লাচ্ছি মানে হইতেছে লাচ্ছি খাইলে ওটার মধ্যে লাচ্ছি আছে না পানি আছে বোঝা যেত না, ঠিক আছে? যখনই প্রোগ্রাম হইতো, লিগের প্রোগ্রাম হইতো, তখন লোকজন যাইতো, যায় কি বলতো? বলতো এই লাচ্ছি দেন। হ্যাঁ, কে কেন লাচ্ছি দেবে ভাই, কি বিষয়, কি বৃত্তান্ত? হ্যাঁ, আসলে কোনো বৃত্তান্ত নাই, ভাই দিতে বলছে। কোন ভাই এটা তো আর জিজ্ঞেস করার সাহস তাদের ছিল না। কাজে যারই লাচ্ছি খাইতে মন চাইতো সেই যাইতো, যায় বলতো ভাই লাচ্ছি দেন, ভাই দিতে কইছে, ঠিক আছে? ভাই বলছে মানেই তো ভাই বলছে, কাজে ওই সময় লাচ্ছি খাওয়া যেত। কাজে লাচ্ছির মান নামতে নামতে এটা লাচ্ছি না পানি, এটা টের পাওয়া যেত না। বুঝতে পারছো? এরকম একটা ব্যাপার ছিল। আমরা দেখতে পাচ্ছি যে রুহানি আমাদের ক্লাস দেখতেছে, ঠিক আছে? রুহানি হচ্ছে আমার 20-21 সালের স্টুডেন্ট, বুঝছো? এবং সামনে রুহানি ইয়ে হয়ে যাবে, জাজ হয়ে যাবে, বুঝছো? তখন আমরা গান গাইবো রুহানিকে নিয়ে, হ্যাঁ, যে আছেন আমার ব্যারিস্টার, কি জানো, আছেন আমার মুক্তার, তাই না? এরকম। যাই হোক, রুহানির জন্য শুভকামনা, রুহানি খুব দ্রুত জাজ হয়ে যাক, ঠিক আছে? এটা আমরা চাই।
হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল ডিপার্টমেন্ট থেকে পাশ করে ফেলছে ছেলেটা অলরেডি, ভাবো। এই সেই দিন পড়াইলাম, এখন ছেলেবেলে পাশ করে ফেলতেছে। ওকে, তো দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সড়ক দ্বীপের যে ভাস্কর্য সেটার স্থপতি কে জানতে চেয়েছে। আমরা জানি যে এই যে লুই ক্যান নামে যে ভদ্রলোকটা, লুই আইকান কি বানাইছে ভাই? লুই আইকান কি বানাইছে বলো দেখি? হ্যাঁ, লুই আইকান কি বানাইছে এটাও কমেন্টে লিখবা। যাই হোক, সড়ক দ্বীপের ভাস্কর্যটির স্থপতি, এই ডাসে একটা ভাস্কর্য আছে, সেই ভাস্কর্যটির স্থপতিকে, হ্যাঁ সেই ভাস্কর্যটির স্থপতিকে, সেই ভাস্কর্যটির স্থপতি হচ্ছেন শামীম শিকদার ভাই। কে? এই শামীম শিকদার। তোমরা জানো কিনা শামীম শিকদার কিন্তু মূলত একজন মহিলা, নারী। ঠিক আছে, শামীম শিকদার কিন্তু মূলত একজন নারী, এবং শামীম শিকদার হইতেছেন তা মানে ওই যে আমাদের বাংলাদেশের যে প্রথম বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার, ঠিক আছে, নাম কি জানো? লাল সন্ত্রাস বলা হয় যারে, লাল সন্ত্রাস। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই যে যার ছবি আঁকা হয়েছিল, ঠিক আছে, নাম কি? আচ্ছা, এটাও জানলে মন্তব্যে লিখবা, দেখি তোমরা কেমন খোঁজ খবর রাখো। ঠিক আছে, হ্যাঁ, লুই আইকান হচ্ছে আমাদের সংসদ ভবন বানাইছে, সংসদ ভবনের তিনি হচ্ছেন কি, সংসদ ভবনের তিনি হচ্ছেন স্থপতি। আচ্ছা, শামীম শিকদার হচ্ছেন এই ডাসের যে ইয়ে আছে ভাস্কর্য, সেই ভাস্কর্যের স্থপতি হচ্ছেন তিনি। ঠিক আছে। আচ্ছা, সৈয়দ আব্দুল্লাহ খালেদ কোন ভাস্কর্যের, সৈয়দ আব্দুল্লাহ খালেদ কোন ভাস্কর্য বানাইছেন এটাও একটু বলো। সৈয়দ আব্দুল্লাহ খালেদ কোন ভাস্কর্য বানাইছেন এটাও একটু বলে দিবা। ঠিক আছে। এর পরের প্রশ্ন দেখি, বাংলাদেশের ইতিহাসে নিচের কোন ঘটনাটি আগে ঘটেছিল? এটা যুক্তফ্রন্ট গঠন হবে, পঠন হবে না। হ্যাঁ, পঠন মানে হচ্ছে পড়া, যুক্তফ্রন্ট গঠন হবে। আচ্ছা, তো বাংলাদেশের ইতিহাসে নিচের কোন ঘটনাটি আগে ঘটেছিল? এটা খুবই গ্যাঞ্জামের ব্যাপার ভাই। দেখো, যুক্তফ্রন্ট গঠন কত সালে হয়? এটা যুক্তফ্রন্ট গঠন হয় 1954-তে, আর যুক্তফ্রন্ট নির্বাচন হয় 54-তে। ঠিক আছে, তাহলে যুক্তফ্রন্ট গঠন হচ্ছে 54-তে। ভাষা আন্দোলন কত সালে হয়? একদম পরিণতি পেয়ে যায় 1952-তে। ঠিক আছে, পরিণতি পেয়ে যায় কবে? 1952-এর 21শে ফেব্রুয়ারিতে। আগরতলা ষড়যন্ত্র মামলা কবে হয়? 66 6 দফার পরে, তার মানে 1968 সালে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয়। 1968 সালে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয়। আর আওয়ামী মুসলিম লীগ কবে হয়? এটার তারিখ বলো, সাল বলো, সব দেখি কেমন পারো। গাধার দল, পড়াশোনা করো না, কিছুই করো না, পরীক্ষা চলে আসতেছে। বলো যে আওয়ামী মুসলিম লীগ কবে গঠন করা হয় ভাই? আওয়ামী মুসলিম লীগ কবে গঠন করা হয় বলো? সাদিয়া আক্তার, মাইশা, কাসপিয়া জামান, জিদান হোসেন এগুলা উত্তর দিছে। ঠিক আছে, আওয়ামী মুসলিম লীগ কত সালে গঠন করা হয় বলো? কইছে তোমারে আশফাকুর রহমান, গাধা। প্রতীক রানা, মোটেও না, আওয়ামী মুসলিম লীগ বলছি, আওয়ামী লীগ বলি নাই গাধা। ঠিক আছে, আওয়ামী মুসলিম লীগ বলছি। হ্যাঁ, মানে একটা মানে মানুষ এটা সঠিক উত্তর দিতে পারতেছে না, দেখো। ঠিক আছে, আওয়ামী মুসলিম লীগ কবে? 49-এ কবে? 1949 হয় রে ভাই। 47 বলছে অলকুজ্জামান আপন। 47 না, 47 হয় দেশভাগ, তাইলে 1949 কবে? আওয়ামী মুসলিম লীগ হচ্ছে 1949। তাইলে ইতিহাসে কোন ঘটনাটি আগে ঘটেছিল? আওয়ামী মুসলিম লীগ গঠন, এটাই আগে হয়েছিল, আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে ভাইয়ারা, ওকে। পরের প্রশ্নে চলে যায়, পেশিবহুল মানুষের ছবি এঁকে বিখ্যাত হন কোন শিল্পী? বাংলাদেশের একজন শিল্পী ছিলেন যার বাড়ি ছিল চিত্রা নদীর পাড়ে। কোথায় ছিল? চিত্রা নদীর পাড়ে। চিত্রা নদী কোথায়? নড়াইলে। চিত্রা নদী কোথায়? নড়াইলে। চিত্রা নদীর পাড়ের এই মানুষটা ছবি আঁকতেন, বাচ্চাদের ছবি আঁকা শেখাইতেন। আমার মামা তার কাছে গিয়ে ছবি আঁকা শিখেছিলেন। ঠিক আছে, তাইলে এই যে চিত্রা নদীর পাড়ের এই বিস্ময় বালক, ঠিক আছে, পরবর্তীতে যখন মানুষের ছবি আঁকলেন তখন তিনি ডিফারেন্ট রকম ছবি আঁকলেন। তার ছবি আঁকায় তিনি ব্যবহার করতেন কাঠ কয়লা, আঁকতেন সাধারণত কাপড়ের উপরে কাঠ কয়লা দিয়ে ছবি আঁকতেন তিনি। সেই ভদ্রলোকের নাম হচ্ছে কি? এস.এম. সুলতান। তিনি একটা ছবি আঁকলেন। কি ছবি আঁকলেন? তিনি ছবি আঁকলেন চর দখল। ছবি আঁকলেন কি? চর দখল। ছবি আঁকলেন দ্য ফার্স্ট প্লান্টেশন। কি আঁকলেন? দ্য ফার্স্ট প্লান্টেশন। তাই যে চর দখল, দ্য ফার্স্ট প্লান্টেশন, এই ছবিগুলোতে যেসব পুরুষের ছবি দেয়া হইলো, যেসব পুরুষের মডেল ওখানে ব্যবহার করা হলো, দেখা গেলো তারা সবাই ডাব্লিউডাব্লিউইতে যেমন মাসল টাসল ফুলা থাকে না লোকজনের, মানে বডি বিল্ডার বিশাল, ঠিক আছে, অনেক মাসল টাসল আছে, হ্যাঁ,
আমার বন্ধু ফরাদ সোহেলের মতো, ঠিক আছে, যারা মাসল টাসল আছে এরকম মাসল ম্যানদেরকে আঁকা হইলো। তো এস এম সুলতান তার জীবনে যত ছবি এঁকেছেন এবং যেখানেই তিনি পুরুষদের ছবি এঁকেছেন সেখানে তিনি ব্রাহ্মণবাড়িয়ার মতো চর দখলে দেখা যাইতেছে লোকজন কি করতেছে, টেটা মেটা নিয়া ঢাল তলোয়ার নিয়া, ঠিক আছে, প্রতিপক্ষের উপরে আক্রমণ করতে যাইতেছে, জাস্ট লাইক ব্রাহ্মণবাড়িয়া, ঠিক আছে। তো এই পেশিবহুল মানুষের ছবি এঁকে বিখ্যাত হয়েছিলেন কে? এস এম সুলতান। জয়নুল আবেদিনকে কি বলা হয়? জয়নুল আবেদিনকে বলা হয় শিল্পাচার্য। কি বলা হয়? শিল্পাচার্য বলা হয়। জয়নুল আবেদিনকে বলা হয় শিল্পাচার্য। কামরুল হাসানকে কি বলা হয়? পটুয়া বলা হয়, তাই না? কামরুল হাসান মাটিতে পট এঁকে বিখ্যাত হয়েছিলেন, এই জন্য তাকে বলা হয় কি? পটুয়া। কামরুল হাসানকে বলা হয় পটুয়া। জাতীয় পতাকার ডিজাইনার, আমাদের জাতীয় প্রতীকের ডিজাইনার, তাই না? তাহলে কামরুল হাসান হচ্ছেন পটুয়া, জয়নুল আবেদিন হচ্ছেন শিল্পাচার্য। জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্র এগুলো তোমাদের পড়তে হবে, ঠিক আছে ভাইয়ারা, এগুলো একটু ভালো করে পড়তে হবে, মাথায় এগুলো একটু রাইখো। এস এম সুলতান, হ্যাঁ, দ্য ফার্স্ট প্ল্যান্টেশন, এটাই প্রথম বৃক্ষরোপণ, বুঝতে পেরেছো? দ্য ফার্স্ট প্ল্যান্টেশনের বাংলা হইতাছে প্রথম বৃক্ষরোপণ। চর দখল, শাপলা তোলা, বন্যার পর, হ্যাঁ, জমি কর্ষণ, এগুলো হত্যাযজ্ঞ, হ্যাঁ, এগুলো হচ্ছে এস এম সুলতানের আঁকা চিত্রকর্ম, ঠিক আছে। এস এম সুলতান খুব গুরুত্বপূর্ণ কিন্তু তোমাদের জন্য, এবং শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে তোমরা কমপক্ষে একটা, দুইটা, তিনটা পর্যন্ত প্রশ্ন পাবা, কমপক্ষে একটা পাবাই পাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কাজেই এর জন্য তোমাদের খুব ভালো করে পড়তে হবে। পরের প্রশ্ন, বাংলায় শিক্ষামূলক কার্টুন সিরিজ মিনা। হ্যাঁ, মিনা কোন শিল্পীর সৃষ্টি? মিনা কার্টুন দেখে নাই এরকম লোক কেউ আসো? থাকলে কমেন্টে জানাও। জীবনেও মিনা কার্টুন দেখো নাই এরকম কোনো লোক যদি থাকো এখানে, কোনো ছেলে বা কোনো মেয়ে, কমেন্টে জানাও যে আমি কখনোই মিনা কার্টুন দেখি নাই। মিনা কার্টুন আমাদের জীবনে একটা অনেক বড় জায়গা মিনা কার্টুন দখল করেছিল। মিনা, রাজু এবং মিঠু। হ্যাঁ, মিনা হচ্ছে একটা মেয়ে, রাজু হচ্ছে তার ভাই, এবং মিঠু হচ্ছে তাদের পোষা টিয়া পাখি, যে মিনার বেশিরভাগ কথা ইমিটেশন করে বলে, ঠিক আছে। তো এই যে মিনা, রাজু এবং মিঠু, তারা নানা রকম শিক্ষামূলক বিষয়ে বাচ্চাদের মধ্যে সচেতনতা তৈরির চেষ্টা করে। স্বাস্থ্যকর পায়খানা বানানো, মানে হচ্ছে স্যানিটারি ল্যাট্রিন নির্মাণ করা, তারপরে হচ্ছে ওয়াশরুম থেকে এসে হাত ধোয়া, হ্যাঁ, খাবার খাওয়ার আগে হাত ধোয়া, তারপরে হচ্ছে বাচ্চাদের নানা রকম কেয়ার, ঠিক আছে, যেগুলা মানে দাদি নারীরা ভুল করতেন, হ্যাঁ, ডায়রিয়া হইলে কি করতে হবে, এই ব্যাপারগুলো। এবং সেইখানে মিনা মাঝে মাঝে স্বপ্ন দেখতো যে একটা দৈত্য তারা পাইছে, হ্যাঁ, এবং সেই দৈত্যকে সে বলতো যে স্যানিটারি পায়খানা নির্মাণ করে দাও। তোমরা আশা করি দেখেছো এটা, এবং খুবই মজার এবং খুব শিক্ষামূলক একটা কার্টুন ছিল হচ্ছে আমাদের মিনা কার্টুন, হ্যাঁ। এবং মিনা কার্টুনের এই মিনা, এই চরিত্রটা হচ্ছেন মোস্তফা মনোয়ারের সৃষ্টি। মোস্তফা মনোয়ারের সৃষ্টি হচ্ছে মিনা। আর রফিকুন নবী, হ্যাঁ, তিনি র নবী, তিনি র নবী এই শিরোনামে তিনি কার্টুন আঁকতেন, এবং র নবী শিরোনামে তিনি এঁকেছিলেন হচ্ছে র নবী। হ্যাঁ, র নবী শিরোনামে তিনি অনেক কার্টুন এঁকেছেন আর কি, ঠিক আছে। নর্মালি তিনি অনেক পলিটিক্যাল কার্টুনও তিনি আঁকতেন, রফিকুন নবী যিনি, ঠিক আছে। মৃণাল হক তো একজন বিখ্যাত ভাস্কর। ওকে, তারপরে আমরা দেখি গড়াই কোন নদীর শাখা নদী? নদ নদী থেকে আসা প্রশ্ন। আমরা বলেছিলাম যে মূল কোনো নদী থেকে যদি কোনো নদী বের হয়ে যায় তাহলে এই নদীটা হচ্ছে শাখা নদী। তাহলে এই নদীটা কি? এই নদীটা হচ্ছে শাখা নদী। মূল নদী থেকে যদি কোনো নদী বের হয়ে যায় তাহলে এটা হচ্ছে কি? শাখা নদী। আর যদি কোনো নদী এই মূল নদীতে এসে পড়ে তাহলে সেটা হচ্ছে কি? উপনদী, ঠিক আছে। যদি কোনো নদী এসে এই মূল নদীতে পড়ে তাহলে সেটা হচ্ছে উপনদী। তাহলে যেটা পানি দেয় সেটা হচ্ছে উপনদী বা ট্রিবিউটরি রিভার, যেটা ট্রিবিউট করে। ট্রিবিউট মানে কি? ট্রিবিউট মানে হচ্ছে দক্ষিণা দেয়া, দান করা। তাহলে যদি কোনো নদী এসে মূল নদীকে পানি দেয়, পানি দান করে, তাহলে সেটাকে কি বলে? ট্রিবিউটারি রিভার বা উপনদী বলে। উপকারী নদী, উপনদী, বুঝতে পেরেছো? তাহলে উপনদী কোনটা? যেটা পানি দান করতেছে, ট্রিবিউট করতেছে, উপকার করতেছে, দিচ্ছে, ঢালছে, সেটা কি? সেটা হচ্ছে উপনদী। আর যেটা মূল নদী থেকে বাইর কইরা পানি নিয়ে যাইতেছে সেটা হচ্ছে শাখা নদী। ইংরেজিতে এটাতে বলে ডিস্ট্রিবিউটরি রিভার। কি বলে? ডিস্ট্রিবিউটরি রিভার বলে, ডিস্ট্রিবিউটরি রিভার। তাহলে যেটা ডিস্ট্রিবিউট করে দেয়, পানি আরো ভাগ করে ফেলায়, নদীরে ছোট করে ফেলায়, সেটা হচ্ছে কি? শাখা। মূল গাছ থেকে বাইর হওয়া ডাল সেটাকে কি বলে? শাখা। কাজে মূল নদী থেকে বের হওয়া নদী সেটা হচ্ছে শাখা নদী। ক্লিয়ার ভাইয়ারা? ওকে, বুঝতে পেরেছো? তাহলে গড়াই, গড়াই, ঠিক আছে, মাথা ভাঙা, গড়াই, মাথা ভাঙা, হ্যাঁ, কুমার, ঠিক আছে, গড়াই, মাথা ভাঙা, কুমার, ঠিক আছে। এগুলো হচ্ছে কি? পদ্মা নদীর শাখা নদী, ঠিক আছে। এগুলো কি? পদ্মা নদীর শাখা নদী, ঠিক আছে। এরপরে হচ্ছে রূপসা, কি? পদ্মা নদীর শাখা নদী, ঠিক আছে।
পদ্মা নদীর শাখা নদী। গড়াই কোথায়? গড়াই হচ্ছে কুষ্টিয়া এলাকায়, তাই না? কুষ্টিয়া এলাকায়। ওকে, বাংলাদেশে বাণিজ্যিকভাবে 5G প্রযুক্তি সেবা কবে চালু হয়? বাংলাদেশে বাণিজ্যিকভাবে 5G প্রযুক্তি সেবা কবে চালু হয়? হ্যাঁ, বাংলাদেশে প্রযুক্তি সেবা কবে চালু হয়? 5G প্রযুক্তি সেবা বলো, তাড়াতাড়ি করে কও। বাংলাদেশে এই 5G প্রযুক্তি সেবা কবে চালু হয়? এটাও যদি না পারো তাইলে তো বিপদ। দেখো, বাংলাদেশে এই 5G প্রযুক্তি সেবা কবে চালু হয়? অপশন আছে 7 সেপ্টেম্বর, 3রা সেপ্টেম্বর, 1লা সেপ্টেম্বর। নর্মালি এই 5G প্রযুক্তি সেবা চালু হয় 1লা সেপ্টেম্বর 2025 তারিখ থেকে। 5G প্রযুক্তি সেবা বাণিজ্যিকভাবে চালু হয় 5G প্রযুক্তি সেবা বাণিজ্যিকভাবে চালু হয় 1লা সেপ্টেম্বর 2025 থেকে। তোমরা এবছর বাংলাদেশের প্রযুক্তির ক্ষেত্রে বাংলাদেশে যে ইলন মাস্কের আছে না, এই যে কি কয় জানি এটারে, এই যে একটা এন্টেনা টাঙায় রাখলে আর কোনো কেবল টেবল লাগে না, উপরেতে স্যাটেলাইট দিয়ে দেয়, এটার যেন কি ইন্টারনেট কয় ভাই? স্টারলিংক। হ্যাঁ, তো এই স্টারলিংক কবে আসছে, কেমনে আসছে, কি ঘটনা, বুঝতে পারছো? স্টারলিংক, হ্যাঁ, এই স্টারলিংক নিয়ে একটু পড়বা, এটা গুরুত্বপূর্ণ। দেখো, এটা থেকে এবার প্রশ্ন, মানে এটা কবেতে বাংলাদেশে আসছে, কি করছে, কেমনে লাইন ঘাট দিছে, ঠিক আছে, এইসব একটু পড়বা, তোমাদের এগুলা কিন্তু আসতে পারে, বুঝতে পেরেছো ভাইয়ারা? এইবার আমরা চলে যাই, কর্ণফুলী নদীর তলদেশে দেশের একমাত্র টানেল নির্মাণ করেছে কোন দেশ? কর্ণফুলী নদীর তলদেশে যে টানেল আছে, তোমরা হয়তো অনেকেই মনে করো যে ওই টানেল হইতাছে গিয়া কর্ণফুলী নদীর পানির মধ্য দিয়া, বাট টানেল কিন্তু পানির মধ্য দিয়া না, কর্ণফুলী নদীর তলদেশ মানে মাটির নিচ দিয়া টানেল, বুঝতে পারছো? কর্ণফুলী নদীর তলের নিচ দিয়া আবার টানেল, বোঝো কি কাহিনী? তাইলে কর্ণফুলী নদীর তলদেশে দেশের একমাত্র টানেল অত্যন্ত লস প্রজেক্ট। এটা কি একটা ভয়াবহ লস প্রজেক্ট, এবং এটা বন্ধ করে দেওয়া উচিত, ঠিক আছে? কারণ যা আয় তার চেয়ে এটার মেইনটেনেন্স কস্ট, মানে খরচ উঠবে আর কই, খরচ উঠাচ্ছে, মেইনটেনেন্স কস্টই অনেক বেশি হয়ে গেছে, বুঝতে পারছো? মেইনটেনেন্স কস্ট অনেক বেশি হয়ে গেছে, তার মানে নির্মাণ খরচ যেটা, সেটাও এখন আর উঠা আসার কোনো সুযোগ নাই, এরকম একটা সিচুয়েশনে আমরা আটকায় গেছি ভাই। তো দেখো, চীন কি করছে? চীন এইটা নির্মাণ করছে। চীন কেন এই সব প্রজেক্টে টাকা দেয়? যে প্রজেক্টে লাভ হয় না সেই সব প্রজেক্টে চীন কেন টাকা দেয়? চীন কেন লাভজনক প্রজেক্টে টাকা দেয় না? লক্ষ্য করো, চীনের এই যে টাকা দেওয়ার যে পলিসি, এই পলিসিরে বলে হচ্ছে ডেট ট্র্যাপ পলিসি। কি বলে? ডেট ট্র্যাপ পলিসি বা ঋণের ফাঁদ কূটনীতি, বুঝতে পারছো? ডেট ট্র্যাপ পলিসি বা ঋণের ফাঁদ নীতি। তার মানে কি করে? চীন হচ্ছে এমনভাবে ঋণ দেয় যে ঋণে তুমি জীবনেও লাভ করতে পারবা না, এবং লাভ না করতে পারার কারণে তুমি লস করবা, আর লস করতে পারলেই চীন কি করবে? তোমার কাছে টাকা ফেরত চাবে, তুমি চীনের টাকা ফেরত দিতে পারবা না, ঠিক আছে? তখন চীন ওই বাবুর মতো করবে, শুধু ভিগে দুই ছিল মোর ভুই আর সবই গেছে ঋণে, বাবু বলিল বুঝেছ উপেন ও জমি লইব কিনে। চীন কি বলবে? বলবে দাও তোমার বন্দর আমার কাছে ইজারা দাও, তোমার এই জায়গা আমার কাছে ইজারা দাও, ওইটা বুঝাইয়া দাও, এটা আজকে দাও, ওইটা কালকা নেব, ঠিক আছে? এমনি এমনি করে চীন তোমার দেশের সার্বভৌমত্বের 12টা বাজায় দিবে, বুঝতে পারছো কিনা? এটা হচ্ছে চীনের বৈশিষ্ট্য ভাই। কাজেই চীনের সাথে কোনো ডিল করার আগে সাবধান, ঠিক আছে? কে যেন আমারে বলছে, মাহির বলছে ভাই চুলগুলো সুন্দর লাগতেছে, ঠিক আছে? ঠিক আছে, তাইলে মাহির রে বকা দিলাম না, ওকে, ঠিক আছে। এরপরে কি হইলো? অ্যান অনেস্ট ম্যান ইজ ইমমর্টাল সো হিজ লাইট রিমেইনস। শিক্ষা নয় সুশিক্ষায় জাতির মেরুদণ্ড। হ্যাঁ, এটা হচ্ছে তার আইডির নাম। সে বলেছে অ্যান অনেস্ট ম্যান ইজ ইমমর্টাল সো হিজ লাইট রিমেইনস। কি কও? তুমি তো অত্যন্ত জ্ঞানী একটা কথা বললা ভাই। এই জ্ঞানী কথা তো এখন নিতে পারতেছি না ক্লাসের মধ্যে, ঠিক আছে? এমনি তো মাথা ব্যথা হয়ে গেল জ্ঞানী কথা শুনা। ফার্স্ট স্টেপ বলছে ওয়ান বেল্ট ওয়ান রোড, ভাই ওটা ডিফারেন্ট জিনিস। হ্যাঁ হ্যাঁ, আবিদ শাহরিয়ার হামবান্ডোটা শ্রীলঙ্কার উদাহরণ দিয়েছে, সাবাস। তো ভাইয়ারা দেখো, আমি তোমাদেরকে যে বিষয়টা বলতে যাচ্ছিলাম, দেখো, সেটা হচ্ছে যে কর্ণফুলী নদীর তলদেশে একমাত্র টান, এ তো বলেই ফেলছি। তো এই ডেট ট্র্যাপ পলিসি বা ঋণের ফাঁদ কূটনীতির যে বিষয়টা আছে, তার মানে চীন চায় যে তুমি তার ঋণের ফাঁদে পড়লে সে তখন তোমার সাথে চেক বুক ডিপ্লোমেসি করবে আবার, বুঝছো? তখন সেটা হবে কি? চেক বই কূটনীতি। তার মানে তোমার কাছ থেকে সে এক এক করে চেক বই দিয়ে লিখে নেবে সব, বুঝছো? মহা ঝামেলায় তুমি পড়বা। ওকে, স্বাধীনতা স্তম্ভ এবং স্বাধীনতা জাদুঘর এই দুইটা কোথায় অবস্থিত? দুইটা ভাস্কর্য, দুইটা, এখন এটা কোথায় অবস্থিত তাড়াতাড়ি করে বলো। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম হচ্ছে স্বাধীনতা স্তম্ভ এবং স্বাধীনতা জাদুঘর এটা কোথায় অবস্থিত সেটা আমরা জানতে চেয়েছি।
ঠিক আছে, যে কোথায় এটা অবস্থিত জানতে চেয়েছি, দেখি কে দ্রুত উত্তর দিতে পারো আমার উত্তর দেওয়ার আগেই। ঠিক আছে, আমরা জানি যে স্বাধীনতা স্তম্ভ এটা হচ্ছে এই যে তোমরা দেখছো না এরকম একটা লাইট বানানো আছে, সেই লাইট জ্বলে ওই আসমান পর্যন্ত মনে হয় আলো পৌঁছায় গেছে। ঢাকায় তোমরা যারা থাকো, তোমরা যারা সন্ধ্যার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছো, হঠাৎ করে তাকাইলে দেখবা, হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পূব দিকে তাকাইলে দেখবা যে এরকম হুট করে মনে হয় যে আসমান ফুয়া আলো জ্বলতেছে। ঠিক আছে, একদিন হয়েছে কি, এক লোক, বুঝছো, একটা ছেলে, সে নাকি তার মন ভালো লাগতেছিল না, উদাস উদাস লাগতেছিল, এই জন্য ওটার উপরে যায় উঠা গেছে, উঠা আর নামতে পারতেছে না। তখন সে উপরে বৈশা বৈশা ফোন দিছে, পরে ফায়ার সার্ভিস তারে নামায় আনছে। বুঝতে পারছো? ভাবো তোমাদের আবার মন টন উদাস হইলে তোমরা উপরে যায় বৈশা পড়ো না। তো এই জিনিসটা হইতেছে লাইট হাউস, মানে স্বাধীনতা স্তম্ভ আর কি, বুঝছো? এই যে স্বাধীনতা স্তম্ভ যেটা, যেটা একটা মানে কাঁচ দিয়ে বানানো একটা ঘর, হ্যাঁ, অনেক উঁচু একটা টাওয়ারের মতো, এবং সেইটা থেকে আলো মনে হয় আসমান ফুঁড়ে চলে যাচ্ছে। এই স্বাধীনতা স্তম্ভ এবং স্বাধীনতা জাদুঘর এই দুইটাই অবস্থিত হইতেছে মানে আমাদের উদ্যানে। ঠিক আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে যে উদ্যান আছে না, দুনিয়ার গাঁজাখোররা যেখানে যায় এবং সেইখানে গাঁজা টাজা খায়, তো এইটা এই সোহরাওয়ার্দী উদ্যান ঢাকা, এইখানে হচ্ছে স্বাধীনতা স্তম্ভ এবং স্বাধীনতা জাদুঘর আছে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু এটা। ঠিক আছে ভাইয়ারা, ওকে। এবার দেখো যে বিখ্যাত শিল্পী 1971 সালে বাংলাদেশের পক্ষে গেয়েছিলেন। ভাই বাংলাদেশের পক্ষে আসলে অনেকেই গেয়েছিলেন, হ্যাঁ, বাংলাদেশের পক্ষে অনেকেই গিয়েছিলেন, বাট মাইকেল জ্যাকসন গাননি, এলভিস প্রেসলি গাননি, এলভিস প্রেসলি জন লেজেন্ড, এরা পরের কথা, জর্জ হ্যারিসন গিয়েছিলেন 1971 সালে, কি জর্জ হ্যারিসন গিয়েছিলেন, বিলি প্রেস্টন গিয়েছিলেন। ঠিক আছে, তারপরে যে বিটলসের যত শিল্পী আছে, মানে বিটলসের যত বাদ্যযন্ত্র যারা বাজায় তারা প্রত্যেকেই বাজিয়েছিলেন। এবং একটা কনসার্ট হয়েছিল, কি হয়েছিল ভাইয়া, একটা কনসার্ট হয়েছিল যুক্তরাষ্ট্রের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে, তাই না? যুক্তরাষ্ট্রের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে একটা কনসার্ট হয়েছিল, সেই কনসার্টের নাম ছিল কনসার্ট ফর বাংলাদেশ। আমরা যখন মুক্তিযুদ্ধ পড়েছি সেগুলো আমরা দেখেছি, সেখানকার পোস্টার আমরা তোমাদেরকে দেখিয়েছি। ঠিক আছে, উই গট টু রিলিভ বাংলাদেশ নামে এই জর্জ হ্যারিসন কি করেছিলেন, নিজের নামে সেখানে পোস্টার ছাপিয়েছিলেন। প্রবাসী সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র কে পাঠ করেন? দেখো প্রবাসী সরকার তার মানে কি ভাই, তার মানে দেশের বাইরে থাকা অবস্থায় যে সরকার গঠন হয়েছিল। বাংলাদেশে একবারই প্রবাসী সরকার হয়েছে 1971-এ। কার নেতৃত্বে গঠিত ছিল? তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে গঠিত ছিল। এই যে তাজউদ্দিন আহমেদ, ঠিক আছে, তার নেতৃত্বে প্রবাসী সরকার গঠন হলো এবং প্রবাসী সরকার পরবর্তীতে মুক্তিযুদ্ধ পরিচালনা করলো। তাহলে এই প্রবাসী সরকারের একটা স্বাধীনতার ঘোষণাপত্র ছিল। তোমরা অনেকেই ঘোষণাপত্র আর ঘোষণা এই দুটোর মধ্যে, হ্যাঁ, ঘোষণা পত্র আর ঘোষণা এই দুটোর মধ্যে তোমরা ঝামেলায় পড়ে যাও। দেখো ঘোষণা হচ্ছে ভাই ডিক্লারেশন, ঘোষণা কি, ডিক্লারেশন, ডিক্লেয়ার করা। ঠিক আছে, ঘোষণা দেয়া, ঘোষণা হচ্ছে ডিক্লারেশন, ঘোষণা। আর প্রোক্লেমেশন হচ্ছে কি, প্রোক্লেমেশন। প্রোক্লেমেশন হচ্ছে কি ভাই, প্রোক্লেমেশন হচ্ছে ঘোষণা পত্র। তাহলে প্রোক্লেমেশন হচ্ছে কি, ঘোষণা পত্র, আর ডিক্লারেশন হচ্ছে কি, ঘোষণা। ঠিক আছে, পৃথিবীর সব দেশ স্বাধীনতা ঘোষণা করছে ভাই, স্বাধীনতা ঘোষণা করা ছাড়া কেউ স্বাধীন হইতে পারে না, না না, সম্ভব না ভাই। স্বাধীনতার ঘোষণা সবাই দিছে কম বেশি, কিন্তু স্বাধীনতার ঘোষণাপত্র আছে মাত্র দুইটা দেশের। কোন দুইটা দেশের ভাই? একটা হইতেছে বাংলাদেশ, আর একটা হচ্ছে ইউএসএ, মানে যুক্তরাষ্ট্র। ঠিক আছে, তোমরা যারা আমেরিকা কও, ঠিক আছে, তোমরা যারা কি কও, আমেরিকা কও, যাদের কাছে আমরা সেন্ট মার্টিন বেচা দিছি, তাই না? সবাই কয় যে এখন নাকি সেন্ট মার্টিনে যাওয়া যাইতেছে না, ইন্ডিয়ানরা কয়, বুঝছো, যে আমরা নাকি এখন আর সেন্ট মার্টিনে যাইতে পারি না, ওইখানে নাকি গেলে আমেরিকানরা ঘুরঘুর করে, বুঝছো, এটা হচ্ছে বিষয়। তো দেখো এই যে আমাদের আমাদের এই স্বাধীনতার ঘোষণাপত্র, তাইলে ডিক্লেয়ারেশন হচ্ছে কি, ঘোষণা, আর প্রোক্লেমেশন হচ্ছে কি, ঘোষণাপত্র। তাইলে আমাদের এই দুইটা কি আলাদা করতে হবে। ডিক্লেয়ার হচ্ছে কি, ঘোষণা, ডিক্লারেশন হচ্ছে ঘোষণা, আর প্রোক্লেমেশন হচ্ছে কি, ঘোষণাপত্র। তাহলে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন কি অধ্যাপক ইউসুফ আলী। অধ্যাপক ইউসুফ আলী কি করলেন? স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করলেন। প্রবাসী সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র কে পাঠ করলেন? অধ্যাপক ইউসুফ আলী পাঠ করলেন প্রবাসী সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র। ঠিক আছে ভাইয়ারা, এরপরে আমরা চলে যাই, দ্বিতীয়বার বাংলা দ্বিখণ্ডিত হয়েছে কোন সালে? দ্বিতীয়বার বাংলা দ্বিখণ্ডিত হয়েছে কোন সালে? প্রশ্ন, দ্বিতীয়বার বাংলা দ্বিখণ্ডিত হয়েছে কোন সালে? আমরা জানি যে দ্বিতীয়বার বাংলা দ্বিখণ্ডিত হয়েছিল কত সালে? 1947 সালে, যখন ভারত বিভাগ হয়। তাহলে প্রথমবার হয়েছিল কবে? প্রথমবার হয়েছিল বঙ্গভঙ্গের সময়। কখন? বঙ্গভঙ্গের মাধ্যমে প্রথমবার বাংলা ভাগ হয়েছিল। তাইলে বঙ্গভঙ্গের মাধ্যমে প্রথমবার বাংলা ভাগ হয়েছিল। দ্বিতীয়বার 1947-এ ভারত আর পাকিস্তান যখন বানায়, তখন এই পূর্ব বাংলা বা পূর্ববঙ্গ ছিল পাকিস্তানের মধ্যে, আর হচ্ছে পশ্চিমবঙ্গ বা কলকাতা চলে যায় কি, ভারতের মধ্যে। তখন একজন ওই যে প্রমথনাথ বিশি সম্ভবত তিনি একটা ছড়া লেখেন। ছড়াটা এরকম ছিল,
তেলের শিশি ভাঙলো বলে খুকুর উপর রাগ করো, তোমরা যে সব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো, তার বেলা। ঠিক আছে, তাহলে এই যে প্রমথনাথ বিশি, সম্ভবত প্রমথনাথ বিশি ছিলেন সম্ভবত, তিনি এই কবিতাটা লিখলেন। তার মানে বললেন একটা তেলের শিশি ভেঙে গেলেও আমরা কি বাচ্চাদের উপর রাগ করি, অথচ এই যে বুড়ো খোকা আমাদের রাজনীতিবিদরা, বড় বড় রাজনীতিবিদরা, তারা কি করলেন, তারা তেলের শিশি ভাঙা তো দূরে থাক, তারা ভারতটাই ভেঙে ফেললেন। তাহলে দ্বিতীয়বার বাংলা দ্বিখণ্ডিত হয়েছে 1947 সালে, প্রথমবার হচ্ছে 1905-এ। এরপরে বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র কোনটা, এটা জানতে চাইছে। দেখো বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র কোনটা, এটা জানতে চাইছে। আমরা জানি যে যদি যদি উৎপাদন পুরোপুরি ঠিকঠাক থাকে তাহলে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে সবচেয়ে বড়। বাংলাদেশে 1320 মেগাওয়াট ধারণ ক্ষমতার অনেকগুলো, মানে উৎপাদন ক্ষমতার অনেকগুলো মানে 2-3টা বিদ্যুৎ কেন্দ্র হয়ে গেছে, কিন্তু পায়রা হচ্ছে সবচেয়ে বড়, যদি এক্সটেনশন সহ পায়রা চালু থাকে। ঠিক আছে, তাহলে সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। কর্ণফুলী নদীর উৎপত্তি স্থল জানতে চেয়েছে। নদ নদীর উৎপত্তি স্থল খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু বিভিন্ন নদ নদীর উৎপত্তি স্থল এটা বেশ গুরুত্বপূর্ণ। কোন নদীর কোথায় উৎপত্তি হয়েছে এটা তোমরা জানো হয়তোবা। দেখো আমাদের গঙ্গার উৎপত্তি কোথায় জানো তোমরা? গঙ্গার উৎপত্তি কোথায় বলতে পারবা? গঙ্গোত্রী হিমবাহ থেকে। ঠিক আছে, গঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গার উৎপত্তি। তাইলে কর্ণফুলী, কর্ণফুলী তাই না, মানে কানে ফুল আছে এরকম একটা মেয়েকে, মেয়ের নামে কর্ণফুলী নদীর নাম দেওয়া হচ্ছে। কর্ণফুলী মানে কানে ফুল আছে যার, ঠিক আছে, মানে কানে ফুল দিয়ে একটা পাহাড়ি মেয়ে, হ্যাঁ, তাকে কর্ণফুলী বলা হচ্ছে। কর্ণফুলী হচ্ছে আমাদের একটা নদীর নাম। আমাদের নদীগুলোর কি সুন্দর সুন্দর নাম, তোমরা কখনো খেয়াল করেছো? সোমেশ্বরী, মুক্তেশ্বরী, কর্ণফুলী, গড়াই, রূপসা, কি চমৎকার চমৎকার নাম, তাই না? পদ্মা, মেঘনা, যমুনা, এত সুন্দর সুন্দর নদীর নাম আমি নর্মালি দেখি নাই। ভলগা, বুঝছো? হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার এই যে দানিউব, এই টাইপের হচ্ছে নদীর নাম, বুঝছো? আরও তো মানে এগুলা তো সুন্দর নাম, তাও বিশ্রী কুৎসিত রকম নদীর নাম আছে, অথচ আমাদের বাংলাদেশে কি চমৎকার চমৎকার নাম না? ঠিক আছে, তোমরা কি জানো যে বাগান বিলাস, বাগান বিলাসের ইংরেজি হচ্ছে বোগেনভেলিয়া, তাই না? বোগেনভেলিয়া। তা এই বোগেনভেলিয়ার এই নাম বাগান বিলাস কে রেখেছিলেন বলতে পারবা? জানো কেউ? বাগান বিলাস কে, বোগেনভেলিয়ার বাংলা বাগান বিলাস কে করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর করেছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি বোগেনভেলিয়ার নাম রেখেছিলেন বাগান বিলাস। চিন্তা করো, একেবারে মূল নাম ইংরেজির সাথে মিল রেখে কিভাবে একটা বাংলার নাম তৈরি হয়ে গেল, তাই না? খুবই খুবই ইন্টারেস্টিং, খুবই চমৎকার। ওকে, তো কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল জানতে চেয়েছে, তোমরা অনেকেই উত্তর দেওয়ার চেষ্টা করছো আমি দেখতে পাচ্ছি। দ্রুত দ্রুত উত্তর দিতে হবে। তোমরা দেখো, আমরা জানি যে আসামের লুসাই পাহাড়ে লংলেহ নামে একটা উপত্যকা আছে, এবং আসামের লুসাই পাহাড়ে লংলেহ উপত্যকা থেকে এই কর্ণফুলী নদীর উৎপত্তি হয়েছে। তাহলে কর্ণফুলী নদীর উৎপত্তি হয়েছে আসামের লুসাই পাহাড়ে লংলেহ থেকে। আচ্ছা, এরপরে আমরা চলে যাই হাইল হাওর। হাইল হাওর কোন জেলায় অবস্থিত? হাইল হাওর কোন জেলায় অবস্থিত? হ্যাঁ, হাইল হাওর কোন জেলায় অবস্থিত, এই এই প্রশ্নে আমরা চলে যাই। আমরা জানি হাইল হাওর কোথায় অবস্থিত। হাইল হাওর, হ্যাঁ, হাইল হাওর কোথায়? আচ্ছা দেখো, বেশিরভাগ হাওরই হচ্ছে তোমার হয় নেত্রকোনা, কিশোরগঞ্জ, না হয় কি মানে একেবারে উপরে, হ্যাঁ, উত্তর 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 পূর্ব, হ্যাঁ, উত্তর পূর্বে হচ্ছে বেশিরভাগ হাওর অবস্থিত। তো দেখো এই হাইল হাওর হচ্ছে কোন জায়গায়? মৌলভীবাজারে হাইল হাওর অবস্থিত। আচ্ছা, তামাবিল কোথায় জানো? তামাবিল, তামাবিল হচ্ছে সিলেটে। তামাবিল নিয়ে কিন্তু প্রশ্ন আসে। বাংলাদেশের একদম সীমান্ত রয়েছে তামাবিলে, হ্যাঁ, তামাবিল সীমান্ত। যাই হোক, এরপরে আমরা দেখি মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন? সর্বদলীয় একটা উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছিল, মোট 9 সদস্য বিশিষ্ট। তার মধ্যে 6 জন ছিলেন মোস্টলি ফাংশনাল এবং সরকারের অংশ না, এরকম। হ্যাঁ, তো এই উপদেষ্টা পরিষদের সদস্য, এই উপদেষ্টা পরিষদের কমিটির চেয়ারম্যান কে ছিলেন সেটা জানতে চেয়েছে। হ্যাঁ, চেয়ারম্যান ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, এবং মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন এই বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান ওই সময়। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি, এই গানটির সুরকার কে সেটা জানতে চেয়েছে। আলতাফ মাহমুদ আছে, আব্দুল গাফফার চৌধুরী আছে, আব্দুল লতিফ আছে, সমর সেন আছে। আমরা জানি আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, আমি কি ভুলিতে পারি, এই গানটার, হ্যাঁ, এই গানটার সুরকার হচ্ছেন কে? আমরা জানি যে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, এই গানটা সুরকার হচ্ছেন আলতাফ মাহমুদ। আলতাফ মাহমুদ একজন কালজয়ী সুরকার, হ্যাঁ, যিনি আমার ভাইয়ের রক্তে রাঙানো 52-র সবচেয়ে আইকনিক গান, তাই না? 52-র ভাষা আন্দোলনের সবচেয়ে আইকনিক গান হচ্ছে এটা।
এরপরে বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় কোনটি? আমরা জানি বাংলাদেশের পাহাড়ের সংখ্যায় আসলে খুব কম, বেশিরভাগ পাহাড় হচ্ছে কি টারশিয়ারি যুগের পাহাড়। বাংলাদেশের বেশিরভাগ পাহাড় কি টারশিয়ারি যুগের পাহাড়, ঠিক আছে। আর প্লাস্টিসিন যুগের এটা হচ্ছে সোপান বা চত্বর। তাহলে পাহাড়গুলো হচ্ছে বেশিরভাগই টারশিয়ারি যুগের। হ্যাঁ, আর সোপান বা চত্বর কোনগুলো? বরেন্দ্র অঞ্চল, লালমাই এলাকা, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে ওই প্লাস্টোসিন অঞ্চল। হ্যাঁ, তাহলে টারশিয়ারি যুগের পাহাড় হচ্ছে কোনটা? গারো পাহাড়। দেখো গারো পাহাড়, গারো পাহাড় হচ্ছে ময়মনসিংহে। বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় হচ্ছে কোনটা? গারো পাহাড় হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ পাহাড়। এরপরে দেখি কোন নদী বাংলাদেশ হতে পুনরায়, মানে কোন নদী বাংলাদেশ হতে ভারতে প্রবেশ করেছে। দেখো বাংলাদেশ এবং ভারতের মধ্যে নদী হইতেছে টোটাল কয়টা? বাংলাদেশে আন্তঃসীমান্ত নদী হচ্ছে মোট 57টা, এর মধ্যে বাংলাদেশ ভারতের মধ্যেই 54টা, ঠিক আছে। তার মধ্যে দেখো বাংলাদেশ হতে ভারতে প্রবেশ করেছে কোন নদী সেটা জানতে চাইছে। যমুনা, তিস্তা, আত্রাই, মহানন্দা, কোন নদী বাংলাদেশ হতে আবার ভারতে প্রবেশ করেছে? ভারত থেকে একবার বাংলাদেশে আসছে, হ্যাঁ, আবার বাংলাদেশ থেকে কি হয়েছে? ভারতে প্রবেশ করেছে। তাহলে কোন নদী বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে? যমুনা, তিস্তা, আত্রাই, মহানন্দা। হ্যাঁ, জানতে চেয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। দেখো তো তোমরা এটার উত্তর করতে পারো কিনা, দ্রুত একটু উত্তর করে ফেলো ভাইয়া। হ্যাঁ, বাংলাদেশ থেকে মানে ভারতে প্রবেশ করেছে কোন নদী? আমরা জানি যমুনা নদী কিন্তু কি করেছে? ভারত থেকে বাংলাদেশে এসেছে। আমরা জানি যমুনা নদী বাংলাদেশ থেকে মানে ভারত থেকে বাংলাদেশে এসেছে। তিস্তাও সেম, পুরো ভারত থেকে বাংলাদেশে এসেছে, ঠিক আছে, একেবারে বাংলাদেশের উত্তরবঙ্গ হয়ে, তাই না, জলপাইগুড়ি হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। হ্যাঁ, মহানন্দা একই। আত্রাই যে নদীটা আছে, এই আত্রাই নদী বাংলাদেশ হতে ভারতে প্রবেশ করেছে। আত্রাই নদীটা বাংলাদেশ হতে কি করেছে? ভারতে প্রবেশ করেছে। তাহলে আত্রাই নদী হচ্ছে সেই নদী যেটি বাংলাদেশ হতে ভারতে প্রবেশ করেছে। তারপরে দেখি বাংলাদেশে মিঠা পানির মাছের উৎস কোনটা? বাংলাদেশে মিঠা পানির মাছের মানে স্বাদু পানির মাছ যেটা, সেটা সবচেয়ে বড় উৎস হচ্ছে চলন বিল। সবচেয়ে বড় উৎস চলন বিল। তাইলে চলন বিল হচ্ছে কি সবচেয়ে বড় উৎস। হ্যাঁ, হাকালুকি হাওড় এটা উৎস, হাইল হাওড় উৎস। কাজেই এখানে সঠিক উত্তর হচ্ছে সবগুলোই, সবগুলোই হচ্ছে এখানে সঠিক উত্তর। বাট যদি বলে মিঠা পানি সবচেয়ে বড় উৎস, মিঠা পানির মাছের সবচেয়ে বড় উৎস, হ্যাঁ বড় উৎস যদি বলে, তাহলে সেটা আমাদেরকে কি বলতে হবে? চলন বিল বলতে হবে। কোনটা? চলন বিল বলতে হবে। চলন বিল বাংলাদেশের 3টা জেলায় বিস্তৃত। কয়টা জেলায় বিস্তৃত ভাইয়া? 3টা জেলা। কয়টা জেলা? 3টা জেলা। কি কি? পাবনা, পাবনা, তারপরে কি, তারপর হচ্ছে নাটোর, তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে সিরাজগঞ্জ। তাহলে 3টা জেলায় বিস্তৃত। কি কি? পাবনা, নাটোর, সিরাজগঞ্জ, 3টা জেলায় বাংলাদেশের এই চলন বিল 3টা জেলায় বিস্তৃত, পাবনা, নাটোর এবং সিরাজগঞ্জ। পরের প্রশ্নে চলে যায়, বাংলাদেশে একমাত্র তেল শোধনাগার কোনটা? ভাই খুবই কমন প্রশ্ন, বহুবার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, বিসিএস পরীক্ষা সব আসছে। বাংলাদেশের একমাত্র তেল শোধনাগার হচ্ছে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। কোনটা? ইস্টার্ন রিফাইনারি লিমিটেড হচ্ছে বাংলাদেশের একমাত্র তেল শোধনাগার। বাংলাদেশের প্রথম তেল পাওয়া যায় হচ্ছে সিলেটের হরিপুরে, তাই না? তাইলে এই ইস্টার্ন রিফাইনারি হচ্ছে বাংলাদেশের একমাত্র তেল শোধনাগার। প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ভোট বিডি, এটা এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ভোট বিডি এটা কবে উদ্বোধন করা হয়? আমরা জানি তোমরা হয়তো দেখেছো, তোমাদের হাসনাত স্যারও এই বিষয় নিয়ে কথা বলেছেন। আমাদের যারা প্রবাসীরা আছে, প্রবাসী বাংলাদেশি যারা আছে, তারা এই দেশের জন্য রেমিট্যান্স আয় করার জন্য, নিজের পরিবার, নিজের বাচ্চা কাচ্চা, নিজের ঘর সংসার যেন আরেকটু ভালোভাবে চলে, আরেকটু সচ্ছলতার সাথে যেন দেশ চালানো যায়, এই জন্যে মানে তাদের পরিবার চালানো যায়, তারা যেন চলতে পারে, এই জন্য তারা কি অবর্ণনীয় কষ্ট প্রবাসী গিয়ে সহ্য করে। নিজের পরিবার পরিজন ছেড়ে ফেলে আসা মানে ফেলে বিদেশ থাকা, সেখানে এত কষ্ট, এই কাজগুলো তারা করে। অথচ এই প্রবাসীরা কি দীর্ঘদিন ধরে বাংলাদেশে কোনো ভোটে তারা অংশগ্রহণ করতে পারে না বা তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারে না। অথচ তাদের কিন্তু স্বাধীন দেশের নাগরিক হিসেবে ভোটাধিকার প্রয়োগ করার সম্পূর্ণ অধিকার তাদের ছিল। কিন্তু কিন্তু তারা তাদেরকে অধিকার, ভোটের অধিকার তাদেরকে এতদিন বুঝিয়ে দেওয়া হয়নি। অবশেষে বাংলাদেশ সরকার কি করেছে? পোস্টাল ভোট বিডি, পোস্টাল ভোট বিডি, হ্যাঁ, এই নামে তারা একটা ওয়েব পোর্টাল উদ্বোধন করেছে, যেখানে গিয়ে রেজিস্ট্রেশনের মাধ্যমে বাঙালি প্রবাসী ভোটাররা ভোট দিতে পারবে। এবং এই ঘটনা ঘটেছে নভেম্বর মাসের 18 তারিখে। তাহলে ঘটনাটা কবে ঘটছে? নভেম্বর মাসের 18 তারিখে ঘটনাটা ঘটছে। ওকে, তাইলে তাইলে প্রিয় ভাইয়েরা, ওকে, তাইলে দেখো আমরা বলছিলাম যে নভেম্বর মাসের 18 তারিখে ঘটনাটা কি হয়েছে? ঘটে গেছে, ঠিক আছে। হুম, আচ্ছা, ওকে। এরপরে ভারতীয় কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নাই? দেখো
ভারতীয় প্রায় সকল রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত আছে না, ভারতের ভারতের 5টা রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত আছে। কয়টা? 5টা রাজ্যের সাথে। আর বাংলাদেশের কয়টা জেলা? 32টা জেলার সাথে, 32টা জেলার সাথে ভারতের সীমান্ত রয়েছে। এই যে 5টা যে রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে, এই 5টা রাজ্যকে আমরা আর্মি 3 ম্যাপ দিয়ে মনে রাখতে পারি, তাই না? আর্মি 3 ম্যাপ মানে আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, পশ্চিমবঙ্গ। আমি আবারও বলছি, আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, পশ্চিমবঙ্গ, এই 5টা হচ্ছে কি বাংলাদেশের, এদের সাথে সীমান্ত রয়েছে। আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, পশ্চিমবঙ্গ, এদের সীমান্ত রয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গ 7 সিস্টার্স ভুক্ত না। বাদ বাকি এই 4টা হচ্ছে কি, এই 4টা হচ্ছে 7 সিস্টার্স ভুক্ত রাজ্য। এই 4টা হচ্ছে 7 সিস্টার্স ভুক্ত রাজ্য। পশ্চিমবঙ্গ 7 সিস্টার্স ভুক্ত রাজ্য না। তাহলে ভারতীয় কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নেই? হ্যাঁ, 5টা রাজ্যের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নেই। বাংলাদেশের 32টা জেলার সাথে ভারতের সীমান্ত রয়েছে। কাজে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টা? 32টা। সর্বমোট কয়টা? 33টা। কয়টা? সর্বমোট 32টা, তাই না? সর্বমোট কয়টা? 32টা। 32টা হচ্ছে সীমান্তবর্তী জেলা। ভারতের সাথে সীমান্ত রয়েছে কয়টা? 30টার। মায়ানমারের সাথে সীমান্ত রয়েছে কয়টা? 3টার। সর্বমোট 32টা। কেন? কারণ এই 30 আর 3-এর মধ্যে রাঙামাটিটা হচ্ছে কমন। কোনটা কমন? রাঙামাটি কমন। তাহলে ভাইয়ারা আমরা বুঝতে পারলাম বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টা? 32টা। 32টার মধ্যে 30টার রয়েছে ভারতের সাথে সীমান্ত, 3টার রয়েছে মায়ানমারের সাথে সীমান্ত, কিন্তু রাঙামাটির রয়েছে দুটোর সাথে আবার সীমান্ত। কাজেই 33 হইলো 1 মাইনাস হয়ে 32 হয়ে যায়। এখন ভারতীয় কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নেই? আমরা দেখি আসামের সাথে আছে, মিজোরামের সাথে আছে, ত্রিপুরার সাথে আছে, বাট নাগাল্যান্ডের সাথে নো সীমান্ত, কোনো সীমান্ত নেই। ঠিক আছে, তাইলে নাগাল্যান্ডের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নেই। পেরেছ? হ্যাঁ, গরু ছাগলের দল সব। এইটা পাততে এত সময় লাগে? ওকে। নোয়াখালীর পূর্ব নাম কি ছিল? দেখো, নোয়াখালীর পূর্ব নাম, এই নোয়াখালী বিভাগ চাই, এই পক্ষে কারা কারা আছো? নোয়াখালী যারা চাও যে কালকের মধ্যেই নোয়াখালী বিভাগ হয়ে যাক, তারা সবাই কমেন্টে জানাও। ঠিক আছে? হ্যাঁ, এখানে এই লাইভ ক্লাস একবার শেয়ার, তার মানে নোয়াখালীকে তুমি 10 বার করে বিভাগ চাই স্লোগান দিলা, এটা আমরা ধরে নেব। ঠিক আছে? একটু লাইক, শেয়ার, কমেন্ট এগুলো বাড়ানোর চেষ্টা করতেছি আর কি, বুঝতে পারছো? তো তোমরাও এগুলো একটু করো আর কি। হ্যাঁ, ওকে, হয়ে গেল। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তাহলে নোয়াখালীর পূর্ব নাম কি ছিল? সুজানগর, নাসিরাবাদ, পূর্বাশা, সুধারাম। আমরা জানি যে সুজানগর, ঠিক আছে, এটা তো বর্তমানে পাবনার একটা কি থানা। আচ্ছা, তো যাই হোক, ওই কথা না, যে পূর্বাশা হচ্ছে কার নাম? পূর্বাশা হচ্ছে দক্ষিণ তালপট্টির অপর নাম। দক্ষিণ তালপট্টি কি? দক্ষিণ তালপট্টি। দক্ষিণ তালপট্টি দেবের অপর নাম হচ্ছে পূর্বাশা। তাহলে সুধারাম বা ভুলুয়া, সুধারাম বা ভুলুয়া এটা কার নাম? সুধারাম বা ভুলুয়া এটা কার নাম? আহারে আপন, একটা শেয়ারও বাড়ে নাই। তুমি তো অন্তত একটা শেয়ার করতে পারতা ভাই, এটা কেমন হলো? তুমি কি নোয়াখালী বিভাগ চাও না? হুম, বুঝলাম না, এখানে কি নোয়াখালীর ফ্যান ফলোয়ার নাই? সবই কুমিল্লার ফ্যান ফলোয়ার, আফসোস। তাহলে দেখো, নোয়াখালীর পূর্ব নাম হচ্ছে কি? সুধারাম। সুধারাম হচ্ছে নোয়াখালীর পূর্ব নাম। এরপরে দেখো, প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া কোন কাজ রাষ্ট্রপতি একা একা করতে পারেন? হ্যাঁ, আসলে প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া রাষ্ট্রপতি তেমন কোনো কাজই একা একা করতে পারেন না। ঠিক আছে, মন্ত্রী নিয়োগ, স্পিকার নিয়োগ, প্রধান বিচারপতি নিয়োগ, সংসদ ভেঙে দেয়া, কোন কাজ রাষ্ট্রপতি একা একা করতে পারেন প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া? আমাদের আচ্ছা, আমাদের দেখো, আমাদের যে বিষয়, মানে আমাদের দেশের যে সিস্টেম, হ্যাঁ, আমাদের দেশের যে পলিটিক্যাল বা পার্লামেন্টারি সিস্টেম, সেই সিস্টেমে কিন্তু প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া রাষ্ট্রপতির কোনো কাজই, কোনো ফাংশনই করা এটা খুবই টাফ। কেবলমাত্র একটা জায়গাতে এসে, মানে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়াই রাষ্ট্রপতি একা একা এই প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে তিনি মানে ভূমিকা পালন করতে পারেন। এরপর দেখি, সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান, সংবিধান থেকে আসা প্রশ্ন, এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী, সংবিধান থেকে আসা প্রশ্ন। হ্যাঁ, সংবিধান থেকে আসা প্রশ্ন এটা, যে সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী সংবিধানের কোন অনুচ্ছেদে এটা বর্ণনা করা আছে? নাগরিক সবাই, হ্যাঁ, সমান, মানে আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের
আহ, অধিকারী, এইটা এইটা কোথায় আছে, কত নাম্বারে এটা বলা আছে? আমরা জানি সংবিধানের, বাংলাদেশের যে সংবিধান আছে সেই সংবিধানের ২৭ নম্বর অনুচ্ছেদে কি বলছে? ২৭ নম্বর অনুচ্ছেদে বলছে যে বাংলাদেশের সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের কাছে সমান আশ্রয় লাভের অধিকারী। তার মানে তুমি যদি একজন এমপি পুত্র হও, ঠাস করে কাউরে গুলি করে মাইরা ফেলাও, আর আমি যদি কাউরে মাইরা ফেলাই, তোমার যেমন শাস্তি আমারও শাস্তি সেম। তোমার যে প্রোটেকশন পাওয়ার অধিকার, আমারও প্রোটেকশন পাওয়ার অধিকার সেম। ব্যবহারকারীর দিক দিয়ে বিশ্বে বাংলা ভাষার অবস্থান কততম জানতে চাইছে। দেখো, এই বাংলা ভাষা নিয়ে প্রত্যেক বছর ইথনোলগ নামে একটা পত্রিকা আছে। কি আছে? ইথনোলগ। ঠিক আছে, এই ইথনোলগ নামে পত্রিকা যেটা আছে, একটা সাময়িকী, এরা এরা বিশ্বের একটা ভাষা চিত্র প্রকাশ করে। কি করে? ভাষা চিত্র। তার মানে কয়টা ভাষা, তার মানে কয়টা ভাষা আছে, কি আছে, এই সংক্রান্ত একটা চিত্র প্রকাশ করে। এইখানে ব্যবহারকারীর দিক দিয়ে বিশ্বে বাংলা ভাষার, আচ্ছা, বিশ্বে বাংলা ভাষার কয়জন, মানে অবস্থান কততম, সেটা এখানে জানতে চেয়েছে। আমরা জানি ব্যবহারকারীর দিক দিয়ে বিশ্বে বাংলা ভাষার অবস্থান কত? সপ্তম। ৭ নম্বরে ব্যবহারকারীর দিক দিয়ে বাংলার অবস্থান নির্ধারণ, মানে নির্ণয় করা হয়েছে যে সপ্তম বাংলার অবস্থান হচ্ছে কোনটা? সপ্তম। আচ্ছা আচ্ছা, এরপরে আমরা দেখি, আচ্ছা এরপরে দেখি বাংলাদেশের সংবিধান কবে থেকে কার্যকর হয়। আবারও সংবিধান থেকে আসা প্রশ্ন। বাংলাদেশের সংবিধান কবে থেকে কার্যকর হয় এটা আমরা জানতে চেয়েছি। তাহলে বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কি 25 মার্চ 1971 থেকে, 25 মার্চ 1972 থেকে, 16 ডিসেম্বর 1971 থেকে, 16 ডিসেম্বর 1972 থেকে। কবে থেকে বাংলাদেশের সংবিধান কার্যকর হয়? আমরা জানি দেশ স্বাধীন হওয়ার পরে যখন শেখ মুজিব দেশে ফেরেন, তারপরই তিনি সংবিধান রচনার জন্য একটা কমিটি তৈরি করেন। 34 সদস্য বিশিষ্ট কমিটি হয়। কতজন? 34 জন। এর মধ্যে 32 জনের প্রধান ছিলেন ডক্টর মানে কামাল হোসেন, এবং বাদবাকি যে 2 জন ছিলেন, একজন ছিলেন বিরোধী দলীয় সদস্য যার নাম সুরঞ্জিত সেনগুপ্ত, এবং একজন ছিলেন নারী। তাইলে সুরঞ্জিত সেনগুপ্ত এবং একজন নারী, ঠিক আছে? তাইলে এই সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন বিরোধী দলীয় এবং নারী ছিলেন বেগম রাজিয়া বানু, সব মিলায় মোট 34 জন। তাইলে এই এই সংবিধান কার্যকর হয়েছিল কবে থেকে? 16 ডিসেম্বর 1972 থেকে এই সংবিধান একদম কার্যকর হয়েছিল। পরের প্রশ্নে চলে যায়, গাজায় নৌ অবরোধ ভাঙতে বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলম কোন জাহাজে ছিলেন? আমরা জানি শহীদুল আলম ছিলেন কনসেন্স নামক যে জাহাজ আছে সেই জাহাজে। হ্যাঁ, পরবর্তীতে শহীদুল আলমকে ইসরায়েলিরা আটক করে এবং তার পরপরই তুরস্কের সহায়তায় তাকে ছাড়াই নিয়ে আসা হয়। ভাসু বিহার কোন আমলে নির্মিত হয়? ভাসু বিহার নরমালি কুমিল্লা এলাকায় অবস্থিত। কোন আমলে নির্মাণ করা হয় ভাসু বিহার? একটু দ্রুত প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে ভাইয়েরা, একটু দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে। ক্লাসে কিন্তু তোমরা বৈশা বৈশা থাকার কোনো চান্স ক্লাসে কিন্তু তোমরা মানে পরীক্ষার হলে কিন্তু তোমরা পাবা না। কাজে তোমরা যারা এখন এরকম বসে বসে থাকতেছো তারা কিন্তু খুবই 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 বিপদে পড়ে যাবে। তাইলে প্রশ্ন কি করছি, ভাসু বিহার কোন আমলে নির্মিত হয়? ভাসু বিহার ভাসু বিহার কোন আমলে নির্মিত হয়? আমরা জানি ভাসু বিহার নির্মিত হয়েছিল পাল আমলে। কোন আমলে? পাল আমলে। পাল হচ্ছে বাংলাদেশের সবচেয়ে দীর্ঘস্থায়ী শাসন, দীর্ঘস্থায়ী বংশ, তাই না? সবচেয়ে দীর্ঘস্থায়ী বংশ হচ্ছে পাল বংশ। তাহলে বাংলাদেশের সবচেয়ে দীর্ঘস্থায়ী বংশ কোনটা? বাংলাদেশের সবচেয়ে দীর্ঘস্থায়ী বংশ হচ্ছে পাল বংশ। ভাসু বিহার কোন আমলে নির্মিত হয়? পাল আমলে নির্মিত হয়। কোন ঘটনায় মৌলিক অধিকার রহিত হয়? কোন ঘটনায় মৌলিক অধিকার রহিত হয়? কোন ঘটনায়? এটা জানতে চেয়েছে যে মৌলিক অধিকার রহিত হয় কোন ঘটনায়। হরতাল, জরুরি আইন, অবরোধ, লকআউট। আমরা জানি যে নর্মালি মৌলিক অধিকার রহিত হয় যখন জরুরি অবস্থা বা জরুরি আইন জারি করা হয়, তখন মৌলিক অধিকার রহিত হয় জরুরি অবস্থা জারি করলে। সেক্ষেত্রে মানে আমাদের যে মৌলিক অধিকার আছে, সভা সমাবেশের অধিকার, হ্যাঁ, তারপরে যে বাক স্বাধীনতা, ব্যক্তি বিবেক চিন্তা স্বাধীনতা, এই যে এগুলো আছে, সংবাদপত্রের স্বাধীনতা, এইগুলোর উপরে রাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে যদি জরুরি অবস্থা জারি করা হয় তাহলে। আর এই জরুরি অবস্থা জারি এইটার কারণে মৌলিক অধিকার রহিত হতে পারে। শিক্ষার্থীদের পারদর্শিতা মূল্যায়ন অ্যাপের নাম কি? আমরা জানি যে শিক্ষার্থীদের যে পারদর্শিতা মূল্যায়ন অ্যাপ আছে, সেই পারদর্শিতা মূল্যায়ন অ্যাপের নাম হচ্ছে নৈপুণ্য। হ্যাঁ, বাংলাদেশের যে শিক্ষা বিভাগ আছে এরা শিক্ষার্থীদের পারদর্শিতা মূল্যায়নের জন্য একটা অ্যাপ নির্মাণ করেছে এবং সেটার নাম হচ্ছে কি? নৈপুণ্য। বাংলাদেশে কোন উপজাতির লোক সংখ্যা সবচেয়ে বেশি? কোন উপজাতির লোক সবচেয়ে বেশি বাংলাদেশে বসবাস করে সেটা জানতে চেয়েছে এই জায়গায়, যে কোন উপজাতির লোক সবচেয়ে
বেশি? আমরা জানি বাংলাদেশে নরমালি সবচেয়ে বেশি উপজাতি রয়েছে চাকমা জনগোষ্ঠীর। চাকমা জনগোষ্ঠীর সবচেয়ে বেশি উপজাতি রয়েছে। চাকমা জনগোষ্ঠীর সবচেয়ে বেশি সংখ্যক উপজাতি রয়েছে। এরপরে কোন বছর যুক্তফ্রন্ট প্রাদেশিক নির্বাচনে জয়লাভ করে? আমরা জানি 1954 সালের প্রাদেশিক যে নির্বাচন সেইখানে যুক্তফ্রন্ট জয়লাভ করেছিল এবং যুক্তফ্রন্ট মোট 236টা আসন পেয়েছিল। কয়টার মধ্যে? 309টা আসনের মধ্যে। 309টা আসনের মধ্যে কয়টা আসন পেয়েছিল? 236টা। এই 236টার মধ্যে 223টা হচ্ছে কি 237টা আসনের মধ্যে। 223টা হচ্ছে 237টা আসনের মধ্যে। আর 72টা ছিল অমুসলিমদের জন্য সংরক্ষিত, এখান থেকে পাইছিল 13টা। মোট হয়েছিল 236টা। মোট কয়টা হয়েছিল? 236টা হয়েছিল। বাংলাদেশের প্রথম বাজেট কে ঘোষণা করেন? বাংলাদেশের প্রথম বাজেট কে ঘোষণা করেন? বাজেট অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে কি বাজেট। ঠিক আছে, বাজেট অর্থনীতির ক্ষেত্রে একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। প্রথম বাজেট কে ঘোষণা করেছেন? ক্যাপ্টেন মোহাম্মদ মনসুর আলী, সৈয়দ নজরুল ইসলাম, আতাউর রহমান, তাজউদ্দিন আহমদ। আমরা জানি যে বাংলাদেশের অর্থ বিষয়ক মন্ত্রণালয় মানে অর্থ বিষয়াবলী বা আর্থিক বিষয়াবলী এটা দেখার সম্পূর্ণ ভার ছিল কার? তাজউদ্দিন আহমেদের। অপরদিকে অর্থমন্ত্রী কিন্তু অন্য আরেকজন ছিলেন মুজিবনগর সরকারের। বাংলাদেশের স্বাধীনতার পরে যখন প্রথম বাজেট ঘোষণা করা হয় তখন তাজউদ্দিন আহমেদকে প্রথম বাজেট ঘোষণা করার সুযোগ দেয়া হয়। ঠিক আছে, তাহলে বাংলাদেশের প্রথম বাজেট ঘোষণা করেছিলেন কে? তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের প্রথম বাজেট ঘোষণা করেছিলেন। পরের প্রশ্ন, মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে কোনটা? মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে কোনটা? ওজোন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন। বাংলা মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে কোনটা? ওজোন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন। আমরা জানি মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে মূলত নাইট্রোজেন। নাইট্রোজেনের যে মানে মূল কাজই হচ্ছে মাটির উর্বরতা বৃদ্ধি করা। ঠিক আছে, মাটির উর্বরতা বৃদ্ধি করা হচ্ছে নাইট্রোজেনের মূল কাজ। বাংলার কোন নেতা জমিদারি প্রথা রোধে প্রধান ভূমিকা পালন করেন? আমরা জানি বাংলার বিখ্যাত নেতা এ কে ফজলুল হক, যাকে শেরে বাংলা, যাকে বলা হয়তো কি শেরে বাংলা বা শেরে বাঙ্গাল, শেরে বাংলা বা শেরে বাঙ্গাল, তাকে হচ্ছে শেরে বাংলা একে ফজলুল হক কি করেন? জমিদারি প্রথা রোধে প্রধান ভূমিকা পালন করেন শেরে বাংলা একে ফজলুল হক। ঠিক আছে, তিনি এই যে বঙ্গীয় প্রজাস্বত্ব আইন, হ্যাঁ, খাতক আইন, এগুলো তিনি প্রবর্তন করেছিলেন। ঠিক আছে, একে ফজলুল হক, এবং তিনি জমিদারি প্রথা রোধে প্রধান ভূমিকা পালন করেছিলেন। শেরে বাংলা একে ফজলুল হক নিজেকে কৃষকের সন্তান বলে পরিচয় দিতেন। কিসের সন্তান বলে পরিচয় দিতেন? তিনি বলতেন তিনি একজন কৃষকের সন্তান। ঠিক আছে, শেরে বাংলা একে ফজলুল হক কি বলতেন? বলতেন যে তিনি কৃষকের সন্তান। ঠিক আছে, অথচ বাস্তবে তার বাবা কিন্তু ছিল উকিল। ঠিক আছে, ইভেন শেরে বাংলা একে ফজলুল হক কৃষক রাজনীতিটাই করতে চেয়েছিলেন। তিনি যখন ইয়েতে আসেন, ক্ষমতায় যখন তিনি আসেন, আসার আগে ওই যে চাষি নামে একটা পত্রিকা তিনি সম্পাদনা করতেন, চাষি। ঠিক আছে, শেরে বাংলা একে ফজলুল হকের যে দল আছে প্রজা পার্টি, তারা চাষি নামে পত্রিকাটা সম্পাদনা করত। বাংলাদেশে কত টাকার নোটে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্বাক্ষর থাকে না? 1000 টাকার নোটে থাকে, 100 টাকার নোটে থাকে, 10 টাকার নোটে থাকে, 2 টাকার নোটে থাকে না। 2 টাকা 1, 2, 5 এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে লিগাল টেন্ডার। এগুলা কি? এগুলো হচ্ছে লিগাল টেন্ডার। ঠিক আছে, এগুলা কি? এগুলো হচ্ছে লিগাল টেন্ডার। ঠিক আছে, বাংলাদেশে কত টাকার নোটে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্বাক্ষর থাকে না? হ্যাঁ, 2 টাকার নোটে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্বাক্ষর থাকে না। পরের প্রশ্ন আমরা দেখি। আমরা কিন্তু ক্লাসের অর্ধেক শেষ করে ফেলেছি। বাংলাপিডিয়া কোত্থেকে প্রকাশিত হয়? আমরা জানি বাংলাপিডিয়া প্রকাশিত হয় এশিয়াটিক সোসাইটি থেকে। কোত্থেকে? এশিয়াটিক সোসাইটি থেকে বাংলাপিডিয়া প্রকাশিত হয়। তাহলে বাংলাপিডিয়া প্রকাশিত হয় কোত্থেকে? এশিয়াটিক সোসাইটি থেকে বাংলাপিডিয়া প্রকাশিত হয়। বাংলাপিডিয়া হচ্ছে মুক্ত বাংলা বিশ্বকোষ। মুক্ত বাংলা বিশ্বকোষ হচ্ছে কি? বাংলাপিডিয়া। তারপরে দেখি গম্ভীরা কোন অঞ্চলের সঙ্গীত? শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে আসা প্রশ্ন। গম্ভীরা কোন অঞ্চলের সঙ্গীত? যশোর, বগুড়া, সিলেট, রাজশাহী। আমরা জানি কোনোভাবেই তো যশোর এলাকার না,
বগুড়ার না, সিলেটের না, গম্ভীরা হচ্ছে মূলত রাজশাহীর, যেখানে নানা এবং নাতি নামে দুটো আলাদা আলাদা চরিত্র থাকে। কি থাকে? নানা এবং নাতি নামে দুটো আলাদা চরিত্র থাকে, এবং এই চরিত্রের নানা কথোপকথন, গান গেয়ে গেয়ে তারা একজন আরেকজনের সাথে কথোপকথন করে, নানা এবং নাতি, এবং এই কথোপকথনের মাধ্যমেই যে মানে পরিবেশ সহ অন্যান্য বিষয়ে সচেতনতামূলক কথাবার্তা সেখানে উঠে আসে। তারপরে দেখি মার্কিন কোন কবি বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর সেপ্টেম্বর অন যশোর রোড কবিতাটি রচনা করেন? বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর অন্যতম একটা কবিতা, সেটা হচ্ছে সেপ্টেম্বর অন যশোর রোড। এই যশোর রোডটা হচ্ছে যশোর থেকে বেনাপোল হয়ে কলকাতা যাওয়ার যে রাস্তাটা, সেটাই মূলত যশোর রোড। এই যশোর রোডে 1971 সালের সেপ্টেম্বর মাসে মুক্তিযুদ্ধের সময় যে ভয়াবহ বীরবরতা হয়েছে, মানে বর্বরতা হয়েছিল, সেটাই কিন্তু এই সেপ্টেম্বর অন যশোর রোড কবিতায় ফুটে উঠেছে। এবং সেখানে কিভাবে শত শত মানুষ তাদের প্রাণটাকে হাতে নিয়ে পূর্ব বাংলা কলকাতা চলে যাচ্ছে, সেটা সেটা মানে সেপ্টেম্বর অন যশোর রোড দিয়ে ভালো মতো বোঝা যায়। তো সেপ্টেম্বর অন যশোর রোড নামে যে কবিতাটা আছে, সেটা রচনা করেছিলেন অ্যালেন গিন্সবার্গ। অ্যালেন গিন্সবার্গ হচ্ছেন অন্যতম সেরা কবি মার্কিন যুক্তরাষ্ট্রের একজন, যিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর সেপ্টেম্বর অন রোজ ফায়ার, মানে সেপ্টেম্বর অন যশোর রোড, এই কবিতাটি তিনি রচনা করেছেন। ওকে, ইয়েভগেনি ইয়েভতুশস্কোরও ছিলেন কিন্তু রাশিয়ার কবি। ইনি হচ্ছেন রাশিয়ান কবি, রাশিয়ান পোয়েট। ঠিক আছে। অবিভক্ত বাংলার সর্বশেষ গভর্নর কে ছিলেন? অবিভক্ত বাংলার সর্বশেষ গভর্নর কে ছিলেন? আমরা জানি যে অবিভক্ত বাংলার সর্বশেষ গভর্নর ছিলেন কে? স্যার এফ বারোজ ছিলেন অবিভক্ত বাংলার সর্বশেষ গভর্নর, স্যার এফ বারোজ। এরপরে দেখি কোন বাংলাদেশের বিজ্ঞানী পাটের জেনোম সূত্র আবিষ্কার করেছেন? বাংলাদেশের বিজ্ঞানী ডক্টর মাকসুদুল আলম। তার গবেষণা দলের নাম হচ্ছে স্বপ্নযাত্রা। কি নাম গবেষণা দলের নাম? গবেষণা দলের নাম হচ্ছে স্বপ্নযাত্রা। ঠিক আছে। তো এই মাকসুদুল আলমের যে স্বপ্নযাত্রা নামে যে গবেষণা দল আছে, তারা শুধুমাত্র পাট না, বরঞ্চ পাট, পেঁপে, রবার এবং জীবন রক্ষাকারী একটা ছত্রাক আছে, সেই ছত্রাকের জীবন রহস্য বা জিনোম সিকোয়েন্স আবিষ্কার করেছেন তিনি। ঠিক আছে। তো এই স্বপ্নযাত্রা নামে যে গবেষণা দল আছে, ডক্টর মাকসুদুল আলম হচ্ছেন এই গবেষণা দলের প্রধান ছিলেন। তো বাংলাদেশের কোন বিজ্ঞানী পাটের জেনোম সূত্র আবিষ্কার করেছিলেন? ডক্টর মাকসুদুল আলম আবিষ্কার করছেন। পরের প্রশ্ন, প্রচলিত বাংলা বর্ষপঞ্জি কার পরিকল্পনায় তৈরি? প্রচলিত যে বাংলা বর্ষপঞ্জি আছে, সেটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর ঐকান্তিক প্রচেষ্টা, ঔদার্য এবং মহানুভবতার কারণে এই বাংলা বর্ষপঞ্জি তৈরি হয়েছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তার অনেক শ্রম, মেধা, তিনি এই বাংলা বর্ষপঞ্জি তৈরির তালিকায়, মানে তৈরি করার পরিকল্পনায় তিনি মানে অবশেষে সফল হয়েছেন আর কি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একজন বহু ভাষাবিদ ছিলেন। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? সৈয়দ নজরুল ইসলাম, খাজা নাজিমুদ্দিন, শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন আহমেদ। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমদ। তাজউদ্দিন আহমেদ ছিলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী। কোন পণ্যটি বাংলাদেশের হোয়াইট গোল্ড নামে পরিচিত? আমরা জানি বাংলাদেশের হোয়াইট গোল্ড নামে পরিচিত হচ্ছে চিংড়ি বাংলাদেশের হোয়াইট গোল্ড নামে পরিচিত। তাহলে চিংড়ি নামে যে চিংড়ি, বাংলাদেশের যে উপকূলীয়, তোমরা জানো বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা, এইসব জায়গায় চিংড়ি উৎপাদন হয় প্রচুর পরিমাণে, এইগুলো বাংলাদেশের হোয়াইট গোল্ড নামে পরিচিত। কৃষিভিত্তিক কিছু প্রশ্ন আর কি। তারপরে দেখি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে হলে ন্যূনতম কত বয়স দরকার? বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে গেলে ন্যূনতম বয়স থাকতে হবে 25। কারণ তুমি যদি এমপি হতে চাও 25 বয়স হতে হবে, মিনিস্টার হতে চাও, মন্ত্রী হতে চাও, মিনিস্টার হতে চাইলেও ন্যূনতম বয়স হতে হবে কত? 25। একমাত্র রাষ্ট্রপতি হতে গেলে বয়স হতে হবে 30। এছাড়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে হলে কোনো বয়স লাগবে না। 1952 মানে 25 বছর বয়স দরকার হবে আর কি, যেটা এমপি এবং মিনিস্টার হওয়ার জন্য দরকার। 1952 সালে ভাষা আন্দোলনের প্রথম শহীদকে? 1952 সালে যখন ভাষা আন্দোলন হয়, এই ভাষা আন্দোলনের প্রথম শহীদকে? আবুল বরকত, রফিক উদ্দিন, আব্দুস সালাম, শফিউর রহমান। কে এই 52 ভাষা আন্দোলনের এই প্রথম
শহীদ হচ্ছেন রফিক উদ্দিন। প্রথম শহীদ কে ছিলেন? রফিক উদ্দিন ছিলেন প্রথম শহীদ। তাহলে ভাষা আন্দোলন 1952 সালের ভাষা আন্দোলনের প্রথম শহীদ হচ্ছেন শহীদ রফিক উদ্দিন। পরের প্রশ্ন দেখি, বাংলাদেশের অর্থ বছর কখন সমাপ্ত হয়? একটা অর্থ বছর কি ইংরেজিতে বলে ফিসক্যাল ইয়ার। কি বলে? ফিসক্যাল ইয়ার। তাহলে একটা ফিসক্যাল ইয়ার কখন শেষ হয়, হয়ে আরেকটা কখন শুরু হয়, এই বিষয়গুলো আমাদের জানা থাকতে হবে। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী বাংলাদেশের অর্থ বছর সমাপ্ত হয়েছে, বাংলাদেশের অর্থ বছর সমাপ্ত হয় 30 জুনে, তাই না? 30 জুনে বাংলাদেশের অর্থ বছর সমাপ্ত হয় এবং জুলাই মাস থেকে নতুন অর্থ বছর শুরু হয়ে যায়। ব্রহ্মপুত্র নদের উৎপত্তি স্থল কোন জায়গায়, এটা জানতে চেয়েছে। ব্রহ্মপুত্র কিন্তু একটা নদ। নর্মালি নদ আর নদীর মধ্যে ডিফারেন্সটা তোমরা জানো কিনা বা তোমাদের মনে আছে কিনা আমি জানি না, বাট আমি নর্মালি ক্লাসে বলে দিই। নদ হচ্ছে কি? নদ হচ্ছে পুরুষবাচক। নদ কি? নদ হচ্ছে পুরুষবাচক। হ্যাঁ, আর নদী কি? নদী হচ্ছে স্ত্রীবাচক। নদী হচ্ছে স্ত্রীবাচক। ঠিক আছে, নদ পুরুষবাচক, নদী হচ্ছে স্ত্রীবাচক। নদীতে সাধারণত ই কারান্ত, আ কারান্ত এগুলো থাকে। ঠিক আছে, আর অপরদিকে নদে ইকার আকারান্ত থাকে না। ঠিক আছে, এখন ব্রহ্মপুত্র নদ যেটা, এই ব্রহ্মপুত্র নদের উৎপত্তিস্থল কোথায় জানতে চেয়েছে। অপশনে দিয়েছে ত্রিপুরা, সিকিম, মিজোরাম পাহাড়, কৈলাস শৃঙ্গ। বলতে হবে যে ব্রহ্মপুত্র নদের উৎপত্তিস্থল কোথায়। তার আগে বলে নিই, ব্রহ্মপুত্র যখন চীন দিয়ে আসে তখন তারে বলা হয় ইয়ারলান সাংপো। হ্যাঁ, সাংপো বলা হয়। তারপরে বলা হয় ডিহি। কি বলা হয়? আসামের মধ্যে এটাকে বলা হয় ডিহি। ঠিক আছে, আর বাংলাদেশে এসে এটা ব্রহ্মপুত্র নাম ধারণ করে এবং এটা তিব্বতের কৈলাস শৃঙ্গ, কৈলাস শৃঙ্গে যে মানস সরোবর আছে সেখান থেকে এই ব্রহ্মপুত্র নদের উৎপত্তি। তাহলে ব্রহ্মপুত্র নদের উৎপত্তি কোথায়? কৈলাস শৃঙ্গ থেকে। কর্ণফুলী উপন্যাসের লেখককে, এটা জানতে চেয়েছে। কর্ণফুলী নদীর নামে এ উপন্যাস। কর্ণফুলী উপন্যাসের লেখককে? আলাউদ্দিন আল আজাদ, মানিক বন্দ্যোপাধ্যায়, অদ্বৈত মল্লবর্মণ, সমরেশ বসু। বলতে হবে যে কর্ণফুলী উপন্যাসের লেখক। কর্ণফুলী উপন্যাসের যিনি লেখক তার আরেকটা বই আছে, নাম হচ্ছে 23 নম্বর তৈলচিত্র। কি নাম আছে? 23 নম্বর তৈলচিত্র। ঠিক আছে, আলাউদ্দিন আল আজাদের লেখা হচ্ছে 23 নম্বর তৈলচিত্র। কর্ণফুলী উপন্যাসটাও তারই লেখা, আলাউদ্দিন আল আজাদের লেখা। মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা হচ্ছে পদ্মা নদীর মাঝি। কি নাম? পদ্মা নদীর মাঝি। পদ্মা নদীর মাঝি হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাসের নাম। অদ্বৈত মল্লবর্মণের লেখা বিখ্যাত উপন্যাস হচ্ছে তিতাস একটি নদীর নাম। তিতাস একটি নদীর নাম, অদ্বৈত মল্লবর্মণের লেখা বিখ্যাত উপন্যাস। সমরেশ বসুর বিখ্যাত উপন্যাস হচ্ছে কি? সমরেশ বসুর বিখ্যাত উপন্যাস হচ্ছে কি? কালপুরুষ। হ্যাঁ, কালপুরুষ। ঠিক আছে, ওকে। তাহলে কর্ণফুলী উপন্যাসের লেখক হচ্ছেন আলাউদ্দিন আল আজাদ। মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি, অদ্বৈত মল্লবর্মণের তিতাস একটি নদীর নাম। পরের প্রশ্ন দেখি, বাংলাদেশের এশিয়ান হাইওয়ে নেটওয়ার্কের সাথে কোন প্রকল্প যুক্ত হবে? বঙ্গবন্ধু টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মাতারবাড়ি সমুদ্র বন্দর, খুলনা মোংলা রেলপথ। বাংলাদেশ এশিয়ান হাইওয়ে নেটওয়ার্কের সাথে কোন প্রকল্প যুক্ত হবে, এটা জানতে চেয়েছে। এশিয়ান হাইওয়ে নেটওয়ার্কের সাথে যুক্ত হবে কোনটা? বঙ্গবন্ধু টানেল হচ্ছে এশিয়ান হাইওয়ে নেটওয়ার্কের সাথে যুক্ত হবে। তার মানে যেটা গেছে কোন দিক দিয়া? যেটা গেছে কর্ণফুলী নদীর নিচ দিয়ে। তিস্তা বাংলাদেশে প্রবেশ করেছে কোন জেলা দিয়ে? তিস্তা বাংলাদেশে কোন জেলা দিয়ে প্রবেশ করেছে সেটা জানতে চেয়েছে। তিস্তা বাংলাদেশে কোন জেলা দিয়ে প্রবেশ করেছে? তিস্তা নদী সুদীর্ঘ নদী, আমরা দেখেছি। আচ্ছা, ঠিক আছে। তো তিস্তা বাংলাদেশে প্রবেশ করেছে নীলফামারী জেলা দিয়ে। কোন দিক দিয়ে? নীলফামারী জেলা দিয়ে, বাংলাদেশের ভারতের শিলিগুড়ি হয়ে নীলফামারী জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। কোনটি বাংলাদেশের বৈশিষ্ট্য নয়? এক কক্ষ বিশিষ্ট আইনসভা, জাতীয় সংসদ, নাগরিকত্ব বাংলাদেশে, একদলীয় গণতন্ত্র। একদলীয় গণতন্ত্র বাংলাদেশের বৈশিষ্ট্য নয়। একদলীয় গণতন্ত্র বাংলাদেশের বৈশিষ্ট্য নয়। আর এক কক্ষ বিশিষ্ট আইনসভা, হ্যাঁ, জাতীয় সংসদ, নাগরিকদের নাগরিকত্ব বাংলাদেশি করা, এগুলো হচ্ছে কি বাংলাদেশের বৈশিষ্ট্য নয়। ঠিক আছে,
তাইলে একদলীয় গণতন্ত্র হচ্ছে কি বাংলাদেশের বৈশিষ্ট্য নয়, আর ওইগুলো সব বাংলাদেশের বৈশিষ্ট্য। এক কক্ষ বিশিষ্ট আইনসভা বাংলাদেশের বৈশিষ্ট্য, জাতীয় সংসদ আইনসভার নাম, এটা তো ঠিকই আছে। বাংলাদেশের নাগরিকদের নাগরিকত্ব হচ্ছে বাংলাদেশি নাগরিকত্ব। শুধু একদলীয় গণতন্ত্র না, বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র চলে। আর এই বহুদলীয় গণতন্ত্রের স্রষ্টা বা বহুদলীয় গণতন্ত্রের স্বপ্নদ্রষ্টা হচ্ছেন কে? আমাদের জিয়াউর রহমান। আচ্ছা, বাংলাদেশের সর্বমোট স্থলসীমা কত জানতে চেয়েছে। আমরা জানি সর্বমোট সীমা হচ্ছে 5138 কিলোমিটার, তার মধ্যে 4427 কিলোমিটার হচ্ছে স্থলসীমা, বাদ বাকি 711 মতান্তরে 716 মিটার হচ্ছে কি, এটা হচ্ছে সমুদ্র সীমা। 4427 কিলোমিটার হচ্ছে স্থলসীমা, 711 বা 716 হচ্ছে কি মানে জলসীমা আর কি। দেশের প্রথম আইকনিক রেল স্টেশন বানানো হয়েছে কোথায়? কক্সবাজারে দেশের প্রথম আইকনিক রেল স্টেশন বানানো হয়েছে। তাহলে দেশের প্রথম আইকনিক রেল স্টেশন বানানো হয়েছে কক্সবাজারের ঝিলংচা, যেটা আর কি। কোন জায়গায়? কক্সবাজারের ঝিলংচা। কক্সবাজারের ঝিলংচাতে দেশের প্রথম আইকনিক রেল স্টেশন নির্মাণ করা হয়েছে। বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা আমরা ইতিমধ্যে ব্যাখ্যা করে ফেলেছি। মোট সীমান্তবর্তী জেলা 30টা হচ্ছে কার সাথে? ভারতের সাথে। 3টা হচ্ছে কার সাথে? মায়ানমারের সাথে। 30 মিলে কয়টা হয়েছিল? 32টা হয়েছিল। তাইলে সর্বমোট সীমান্তবর্তী জেলা হচ্ছে 32টা। এর মধ্যে 30টা হচ্ছে ভারতের, আর 3টা হচ্ছে কি মায়ানমারের। 2টাতে কমন আছে 1, ঠিক আছে? 2টাতেই কমন আছে 1। কাজে বাংলাদেশ মায়ানমারের মধ্যে 2টা মানে ভারত মায়ানমার দুটোর সাথে সীমান্ত রয়েছে বাংলাদেশের রাঙামাটি। কোন দ্বীপে পর্তুগিজরা বসবাস করতেন? পর্তুগিজ জলদস্যুরা, যাদেরকে হারমাত বলা হতো, হারমাত ডাকাত, ঠিক আছে? এই পর্তুগিজ জলদস্যুরা একসময় আমাদের এই বঙ্গোপসাগরের যে উপকূল, এইটা একেবারে মানে ত্রাসের রাজত্ব এখানে কায়েম করে রাখছিল। পর্তুগিজরা বসবাস করতো কোন দ্বীপে? মনপুরা দ্বীপে একসময় কি পর্তুগিজরা বসবাস করতো। কোন দ্বীপে পর্তুগিজরা বসবাস করতো? মনপুরা দ্বীপে বসবাস করতো। নিঝুম দ্বীপের অপর নাম কি? বাওলার চর বা চর ওসমান, ঠিক আছে? তাহলে পর্তুগিজরা বসবাস করতো কোন দ্বীপে? মনপুরা দ্বীপে পর্তুগিজরা বসবাস করতো। তাহলে পর্তুগিজরা বসবাস করতো কোন দ্বীপে? মনপুরা দ্বীপে। মুন্সিগঞ্জে অবস্থিত বিল কোনটা জানতে চেয়েছে। মুন্সিগঞ্জে অবস্থিত বিল কোনটা? আমরা জানি মুন্সিগঞ্জে অবস্থিত বিল হচ্ছে আড়িয়াল বিল। বাংলাদেশের বিলগুলোর মধ্যে সবচেয়ে বড় বিলের মধ্যে একটা হচ্ছে আড়িয়াল বিল, ঠিক আছে? এই আড়িয়াল বিল যে বিল, এই বিলও কিন্তু মিঠা পানির মাছ এবং বিশাল বিশাল কুমড়া উৎপাদনের জন্য বিখ্যাত। মানে বিলে তো হচ্ছে শীতকালে পানি শুকায় যায়, তখন সেখানে কুমড়ার চাষ করা হয়। তো বিশাল বিশাল কুমড়া হয় সেখানে, 20, 22, 23, 25 কেজি ওজনের এক একটা কুমড়া, ঠিক আছে? মুন্সিগঞ্জে। এরপরে ভেঙ্গি ভ্যালির ভেতর দিয়ে প্রবাহিত নদী কোনটা? ভেঙ্গি ভ্যালি বা ভেঙ্গি উপত্যকা, এই উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত নদী হচ্ছে, আমরা জানি যে প্রবাহিত 2টা, মানে কোনটা প্রবাহিত? কাপ্তাই লেক প্রবাহিত। কি প্রবাহিত? কাপ্তাই লেক প্রবাহিত। এবং ভেঙ্গি ভ্যালির ভেতর দিয়ে কাপ্তাই লেক আর কর্ণফুলী নদী, কোন 2টা? কাপ্তাই লেক আর কর্ণফুলী নদী, এই দুটো প্রবাহিত, ঠিক আছে? তাহলে ভেঙ্গি ভ্যালি দিয়ে প্রবাহিত কোনটা কোনটা? কাপ্তাই লেক এবং কর্ণফুলী নদী, এই দুটোই ভেঙ্গি ভ্যালি দিয়ে প্রবাহিত নদী, ঠিক আছে? তারপর দেখি বাংলাদেশ ভারতকে পৃথককারী নদী কোনটা? বাংলাদেশ ভারতকে পৃথককারী নদী হচ্ছে কোনটা? বাংলাদেশ ভারতকে পৃথককারী নদী হচ্ছে হাড়িয়াভাঙা। সাতক্ষীরার কাছে বাংলাদেশ ভারতকে পৃথক করেছে হাড়িয়াভাঙা নদী। নাফ নদী বাংলাদেশ আর মায়ানমারকে পৃথক করেছে। কাকে? বাংলাদেশ মাইনাস মায়ানমার। তাহলে বাংলাদেশ ও মায়ানমারকে পৃথক করেছে কোনটা? বাংলাদেশ ও মায়ানমারকে পৃথক করেছে কোনটা? বাংলাদেশ মায়ানমারকে পৃথক করেছে নাফ নদী। আর হাড়িয়াভাঙা নদী হচ্ছে বাংলাদেশ ভারতকে পৃথক করেছে। হালদা হচ্ছে প্রাকৃতিক মৎস্য প্রজনন নদী। কি জিনিস? প্রাকৃতিক মৎস্য প্রজনন। তাহলে প্রাকৃতিক মৎস্য প্রজনন নদী হালদা নদী হচ্ছে প্রাকৃতিক মৎস্য প্রজনন নদী। এখানে কাপ জাতীয় মাছের রেণুবোনা পাওয়া যায়, ঠিক আছে? কাপ জাতীয় মাছ এখানে ডিম ছাড়ে। কোন চলচ্চিত্র উৎসবে জুলাই মেমোরিয়াল প্রাইজ প্রবর্তন করা হয়? আমরা জানি বিদেশের একটা চলচ্চিত্র উৎসবে ইদানিং জুলাই মেমোরিয়াল প্রাইজ, বাংলাদেশের যে জুলাই গণ অভ্যুত্থান আছে এটা স্মরণে জুলাই মেমোরিয়াল প্রাইজ ঘোষণা করা হয়েছে। এটা হচ্ছে বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল যেটা আছে, এই বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে জুলাই মেমোরিয়াল প্রাইজ প্রবর্তন করা হয়েছে। তাহলে বুসান হচ্ছে কোরিয়ার একটা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, একটা শহর, এবং সেইখানে জুলাই মেমোরিয়াল প্রাইজ প্রবর্তন করা হয়। নলিনী এটা কোন নদীর পূর্ব নাম? নলিনী কোন নদীর পূর্ব নাম? আমরা জানি কীর্তিনাশা পদ্মা নদীর পূর্ব নাম। তেমনিভাবে এই যে আমাদের এই নলিনী হচ্ছে পদ্মার পূর্ব নাম। তাইলে
পদ্মার পূর্ব নাম একাধারে নলিনী এবং কীর্তিনাশা। তাহলে পদ্মার পূর্ব নাম একাধারে কি? নলিনী এবং কীর্তিনাশা। ঠিক আছে, নলিনী এবং কীর্তিনাশা হচ্ছে পদ্মার পূর্ব নাম। আচ্ছা, তোমাদের মন্তব্য, আমি দেখতে পাচ্ছি তোমাদের মন্তব্য কিন্তু দুর্বল হয়ে গেছে, বুঝছো কি না? তোমরা অনেকক্ষণ ধরে ঠিকঠাক আসলে মন্তব্য করতে পারছো না। ঠিক আছে, ঘটনা কি তোমাদের? উত্তর করতে পারছো না। দেখতে পাচ্ছি ঠিকঠাক। আবার এই যে অনেকে এসে যে রাজনৈতিক বক্তব্য দেওয়ার চেষ্টা করতেছে। যমুনা নদীর পূর্ব নাম জোনাই, সাবাস। যমুনা নদীর পূর্ব নাম জোনাই। ব্রহ্মপুত্র নদীর পূর্ণ নাম হচ্ছে লোহিত্য। ঠিক আছে, লোহিত্য হচ্ছে ব্রহ্মপুত্র নদীর পূর্ব নাম, সাবাস। তাহলে দেখো, নলিনী হচ্ছে কি? পদ্মা নদীর পূর্ব নাম হচ্ছে নলিনী, মনে রাখবা। কীর্তিনাশা, নলিনী দুটোই পদ্মা নদীর পূর্ব নাম। পরের প্রশ্নে চলে যায়। বদ্বীপ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে কোন দেশ থেকে? বদ্বীপ কাকে বলে এটা আগে আমাদেরকে জানতে হবে। দেখো, নর্মালি যদি একটা নদী এসে সমুদ্রে পড়লে নদী যেখান থেকে পলিমাটি বয়ে আনে, সমুদ্রে যখন পড়ে, তখন তার আগে এইটার উপকূলে শেপের ডেল্টা, গ্রিক ডেল্টা অক্ষরের মতো শেপের এখানে কি হয়, মানে গ্রিক ডেল্টা অক্ষরের মতো একটা শেপ এখানে তৈরি হয়, এবং এই যে দ্বীপটা, পলিমাটি জমে যে দ্বীপটা তৈরি হয়, এটাকেই বলে হচ্ছে বদ্বীপ। তো বদ্বীপ, বাংলাদেশ, আমাদের বাংলাদেশ কিন্তু একটা বদ্বীপ। বাংলাদেশ কি একটা বদ্বীপ। আবার বাংলাদেশের ভেতরে মৃত বদ্বীপ বলা হয় যশোরকে। কি বলা হয়? মৃত বদ্বীপ অঞ্চল। বাংলাদেশের মৃত বদ্বীপ অঞ্চল হচ্ছে কোনটা? যশোর হচ্ছে মৃত, বৃহত্তর যশোর অঞ্চল হচ্ছে মৃত বদ্বীপ অঞ্চল। তাহলে বাংলাদেশের বৃহত্তর যশোর হচ্ছে কি? মৃত বদ্বীপ অঞ্চল। তাহলে বাংলাদেশের যশোর অঞ্চল কি? মৃত বদ্বীপ অঞ্চল। আর বাংলাদেশের সবচেয়ে বড় বদ্বীপ হচ্ছে সুন্দরবন। সুন্দরবন কি? সুন্দরবন হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বদ্বীপ। সুন্দরবন হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বদ্বীপ। বাংলাদেশের সবচেয়ে বড় বদ্বীপ এবং এখন পর্যন্ত সক্রিয়। বাংলাদেশের সবচেয়ে বড় বদ্বীপ এবং সক্রিয় বদ্বীপ হচ্ছে সুন্দরবন। অপরদিকে পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ হচ্ছে বাংলাদেশ। পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ হচ্ছে কোনটা? পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ হচ্ছে বাংলাদেশ। ঠিক আছে, বাংলাদেশের সবচেয়ে বড় বদ্বীপ হচ্ছে সুন্দরবন। আর মৃত বদ্বীপ অঞ্চল বলা হয় যশোরকে। তাহলে এই যে বদ্বীপ পরিকল্পনা, এই বদ্বীপের, যেহেতু এটা নদীবাহিত পলিমাটি দ্বারা এই দ্বীপটা গঠিত হয়, যেহেতু এই দ্বীপটা গঠিত হচ্ছে, কাজেই এই দ্বীপের মানে উর্বরতা মারাত্মক। তবে উর্বরতার পাশাপাশি এই নদীকে কিছু চ্যালেঞ্জ ফেস করতে হয়, মানে এই দ্বীপকে কিছু চ্যালেঞ্জ ফেস করতে হয়। কি সেটা? যেহেতু এটা নদীর শেষে একেবারে সাগরের সঙ্গমে অবস্থিত, নদী এবং সাগরের, কাজেই সাগরের যে প্রাকৃতিক যে জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় এগুলো আছে, সেগুলো এই দেশকে মোকাবেলা করতে হয়, বদ্বীপকে মোকাবেলা করতে হয়। এবং একই সাথে একে আরও কিছু, যেমন ওই যে নদী ভাঙন, তারপরে হচ্ছে যে বন্যা, এগুলোতে ফ্লাড এগুলো হয় মাঝে মাঝে। হ্যাঁ, তো এই জন্যে এই বদ্বীপকে কিভাবে সুন্দর করে, মানে এর উর্বরতা শক্তিকে কাজে লাগিয়ে কিভাবে জলবায়ুগত সমস্যা মোকাবেলা করা যায়, এই সংক্রান্ত একটা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে নেদারল্যান্ড থেকে। এবং নেদারল্যান্ডের এই পরিকল্পনাটাই হচ্ছে মূলত বদ্বীপ পরিকল্পনা বা বদ্বীপ মহাপরিকল্পনা, যেটা 100 বছর মেয়াদী একটা পরিকল্পনা। তাহলে বদ্বীপ মহাপরিকল্পনা কত বছর মেয়াদী? 100 বছর মেয়াদী। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ঠিক আছে ভাইয়ারা? তাইলে এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, মৃত বদ্বীপ হচ্ছে যশোর, মৃত বদ্বীপ এলাকা যশোর। হ্যাঁ, ঠিক আছে, ওকে। তাইলে ভাইয়ারা দেখো, এখন শালবন বিহার এটা কোথায় অবস্থিত? দেখো, শালবন বিহার কোথায় অবস্থিত আমরা জানতে চাইছি, যে শালবন বিহার কোথায় অবস্থিত। অপশন আছে মহাস্থানগড়, ময়নামতি, পাহাড়পুর, চট্টগ্রাম। শালবন বিহার কোথায় অবস্থিত এটা জানতে চাইছে। এখন এই জিনিস তোমরা যারা পারো নাই, তাদের আমি কি করব ভাই? তাদেরকে নিয়ে আমি কোথায় যাব বলো? আহা, লক্ষ্য করো, শালবন বিহার, নর্মালি শালবন বিহার হচ্ছে কুমিল্লাতে। কোন জায়গায়? শালবন বিহার হচ্ছে কুমিল্লাতে। ঠিক আছে, কুমিল্লার যে ময়নামতি আছে, কুমিল্লার ময়নামতিতে এই শালবন বিহার অবস্থিত। ঠিক আছে, মহাস্থানগড়, যেটা মহাস্থানগড়ে অনেকগুলো বিহার আছে এবং অনেকগুলো, বিশেষ করে এই যে তোমরা জানো যে চাঁদ সওদাগর তিনি মহাস্থানগড়ে ছিলেন। ঠিক আছে, চাঁদের ওই যে বেহুলার বাসর ঘর, হ্যাঁ, এটা কিন্তু মহাস্থানগড়ে। ঠিক আছে,
তো এইগুলো মানে শালবন বিহার অবস্থিত হচ্ছে কুমিল্লাতে। ইভেন এই বিহারগুলো, এই যে বিহারগুলো, এইগুলো ছিল মূলত শিক্ষা কেন্দ্র। বিহারগুলো কি ছিল মূলত? বিহারগুলো মূলত ছিল শিক্ষা কেন্দ্র। ঠিক আছে, এটা শিক্ষার জ্ঞান বিজ্ঞান চর্চার কেন্দ্র ছিল হচ্ছে এই বিহারগুলো। শালবন বিহার মূলত অবস্থিত কোথায়? কুমিল্লাতে। ঠিক আছে, কুমিল্লার ময়নামতিতে। আচ্ছা, এরপরে জনশুমারিতে ইউনিয়ন পরিষদ, জনশুমারিতে ইউনিয়ন পরিষদ জনসংখ্যায় ক্ষুদ্র। আচ্ছা, জনসংখ্যায় ক্ষুদ্রতম মানে ইউনিয়ন পরিষদ কোনটা, এটা মূলত জানতে চাইছে যে ক্ষুদ্রতম ইউনিয়ন পরিষদ কোনটা। আমরা জানি যে জনসংখ্যায় সবচেয়ে ছোট ইউনিয়ন পরিষদ হচ্ছে কোনটা? মানিকগঞ্জের সুতালড়ি। মানিকগঞ্জের সুতালড়ি হচ্ছে জনসংখ্যায় সবচেয়ে ছোট ইউনিয়ন পরিষদ, হচ্ছে মানিকগঞ্জের সুতালড়ি। কারণ জনসংখ্যায় ক্ষুদ্রতম ইউনিয়ন পরিষদ কিন্তু এই যে আদমশুমারি ও গৃহগণনা যে হয়েছে, জনশুমারি ও গৃহগণনা, এতদিন পর্যন্ত কিন্তু এটা বের করা হয়নি। বাট সবচেয়ে ছোট ইউনিয়ন হচ্ছে কোনটা? সবচেয়ে ছোট ইউনিয়ন হচ্ছে সুতালড়ি। মানিকগঞ্জের সুতালড়ি হচ্ছে সবচেয়ে ছোট ইউনিয়ন জনসংখ্যা। মাছ উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা কোনটা? মাছ উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা কোনটা, এটা জানতে চাই। অপশন আছে যশোর, আছে ময়মনসিংহ, আছে ফরিদপুর, আছে কিশোরগঞ্জ। মাছ উৎপাদনে, বিশেষ করে মিঠা পানির মৎস্য আর কি, মিঠা পানির মৎস্য উৎপাদনের শীর্ষ জেলা কোনটা সেটা জানতে চেয়েছে। চাষের মাছ কোথায় খুব বেশি হয়? ঢাকার কাছাকাছি একটা জেলা, কোন জেলায়? আচ্ছা, আমরা জানি মাছ উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা হচ্ছে ময়মনসিংহ। মাছ উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা হচ্ছে ময়মনসিংহ। সিপাহী বিদ্রোহের সূচনা ঘটেছিল কোথায়? সিপাহী বিদ্রোহ বা সিপাহী মিউটিনি 1857 সালে, যে বিদ্রোহের কারণে 1858 থেকে আলাদা করে কি হইলো, ভারতের ওই মানে শাসনভার চলে গেল রানী ভিক্টোরিয়ার হাতে। এইটাই তো সিপাহী বিদ্রোহ, দ্য গ্রেট সিপাহী মিউটিনি, মহাবিদ্রোহ, তাই না? এটা সূচনা হয়েছিল কোথায়? এটা সূচনা হয়েছিল কোথায়? সিপাহী বিদ্রোহের মূল কারণ কি ছিল? দীর্ঘদিন ধরে মানে আমাদের সিপাহীদের মধ্যে জমে থাকা অসন্তোষ, তাই তো? তো এই জমে থাকা অসন্তোষ কেন ভয়াবহ আকারে ছড়িয়ে পড়লো? মূল স্ফুলিঙ্গটা লেগেছিল ওই যে তোমার গরু এবং শুকরের চর্বি ব্যবহার, এনফিল্ড রাইফেলের প্রচলন, তাই না? আমরা এগুলো পড়েছি বিভিন্ন সময়। তাহলে দেখো, এই সিপাহী বিদ্রোহের সূচনা হয়েছিল ব্যারাকপুর সেনানিবাস থেকে। কোন জায়গা থেকে? ব্যারাকপুর সেনানিবাস থেকে। ঠিক আছে, এবং ব্যারাকপুরে ওই যে মঙ্গল পাণ্ডে, নাম কি ছিল? মঙ্গল পাণ্ডে। ঠিক আছে, এই মঙ্গল পাণ্ডে, হ্যাঁ, তাকে ফাঁসি দেওয়া হলো। মঙ্গল পাণ্ডে ছিলেন একজন সিপাহী। তেমনি ভাবে আমাদের চট্টগ্রামে আরেকজন সিপাহী ছিলেন, নাম ছিল রজব আলী। ঠিক আছে, রজব আলী। এই রজব আলী তিনি চট্টগ্রামে বিদ্রোহ করলেন এবং চট্টগ্রামে বিদ্রোহ করে তার সাথে সম্মুখ যুদ্ধে কয়েক জায়গায় ইংরেজরা পরাজিত হইল। পরবর্তীতে রজব আলীকে কিন্তু তারা ধরতেও পারে নাই। রজব আলী রহস্যময়ভাবে হারিয়ে গেছেন। হ্যাঁ, এবং রজব আলীকে আমরা স্মরণ করি না। বাট সিপাহী বিদ্রোহের বড় বড় জায়গায়, ভিক্টোরিয়া পার্ক কিন্তু সিপাহী বিদ্রোহের একটা স্মৃতি বিজড়িত জায়গা, যেখানে সিপাহীরা বন্দী হওয়ার পরে ভিক্টোরিয়া পার্কে, যেটা পরবর্তীতে বাহাদুর শাহ পার্ক নাম দেওয়া হয়, সেই ভিক্টোরিয়া পার্কে কিন্তু সিপাহীদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল। ঠিক আছে, যদিও আমরা সেই ইতিহাসকে মেরে ফেলেছি। জগন্নাথের সামনে যে ছোট্ট কয়েকটা গাছ লাগানো জায়গা আছে, ওইটাই ভিক্টোরিয়া পার্ক বা ওইটাই বাহাদুর শাহ পার্ক। অথচ কি দুঃখজনক ব্যাপার, তাই না? এত বড় বিদ্রোহের একটা স্মৃতি বিজড়িত জায়গা, সেটাকে আমরা হারিয়ে ফেললাম। যাই হোক, তো দেখো রজব আলী কিন্তু আমাদের চট্টগ্রামের বীর সন্তান। রজব আলী ময়দান প্যারেড গ্রাউন্ড আছে চট্টগ্রামে। হ্যাঁ, এরপর দেখো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ কত ছিল? প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ ছিল 1973 থেকে 1978। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা শেখ মুজিব প্রণয়ন করেছিলেন। আর সমস্ত পৃথিবীতে পঞ্চবার্ষিকী পরিকল্পনার জনক বলা হয়, পঞ্চবার্ষিকী পরিকল্পনার জনক কাকে বলা হয়? বলা হয় হচ্ছে ওই যে জোসেফ স্ট্যালিনকে। কাকে? জোসেফ স্ট্যালিন, তাকে বলা হয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার জনক। তাহলে জোসেফ স্ট্যালিনকে কি বলা হয়? পঞ্চবার্ষিক পরিকল্পনার জনক বলা হয় জোসেফ স্ট্যালিনকে। ঠিক আছে, জোসেফ স্ট্যালিনকে বলা হয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার জনক। জনশুমারি পরিচালনা করে কারা? জনশুমারি, যেটার আগের নাম ছিল আদমশুমারি গৃহগণনা, সেটার নামই পরবর্তীতে হয়েছে জনশুমারি। ঠিক আছে, তাহলে আগে নাম কি ছিল? আগে নাম ছিল আদমশুমারি গৃহগণনা, পরে নাম কি হয়েছে? জনশুমারি নাম হয়েছে। জনশুমারি পরিচালনা করে হচ্ছে বিবিএস। বিবিএস হচ্ছে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স। বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, তার মানে বাংলাদেশের যে পরিসংখ্যান অধিদপ্তর। ঠিক আছে, বাংলাদেশের যে পরিসংখ্যান অধিদপ্তর, এরা হচ্ছে এই বিবিএস পরিচালনা করে। তাইলে বিবিএস বা মানে জনশুমারি পরিচালনা করা হচ্ছে বিবিএস, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স।
সংবিধান সর্বপ্রথম কবে গণপরিষদে উত্থাপিত হয়? সংবিধান তৈরি হওয়ার আগে তো আর আমাদের জাতীয় সংসদ ছিল না, তখন গণপরিষদ হয়েছিল। তাহলে এই গণপরিষদে সংবিধান সর্বপ্রথম কবে উত্থাপিত হলো? আমরা জানি এই সর্বপ্রথম উত্থাপিত হয়েছিল কবে? সর্বপ্রথম উত্থাপিত হয়েছিল অক্টোবর মাসে। নভেম্বরে সেটা নিয়ে ব্যাপক তর্ক বিতর্কের মাধ্যমে প্রাথমিকভাবে সেটা গৃহীত হয় এবং ডিসেম্বরে সেটা চূড়ান্তভাবে কি হয়, প্রণীত হয় আর কি, ঠিক আছে, বাংলাদেশের মানুষের জন্য। তাহলে আচ্ছা, তাহলে আমরা জানি যে বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম গণপরিষদে উত্থাপন করা হয় 1972 সালে 12 অক্টোবরে। 1972 সালে 12 অক্টোবর এটা গ্রহণ মানে এই গণপরিষদ উত্থাপন করার পরে এটা নিয়ে ব্যাপক তর্ক বিতর্ক হয়, সেটা গণপরিষদ বিতর্ক নামে, হ্যাঁ, সেই নামে বই আছে আলাদা, বাংলাদেশে পাওয়া যায় এবং খুবই ইন্টারেস্টিং একটা বই। মানে যদি কারো রাজনীতি সম্পর্কে, বাংলাদেশের সংবিধান প্রণয়ন সম্পর্কে জানার আগ্রহ থাকে, গণপরিষদ কি জিনিস, কি ঘটেছিল, কি বিষয় জানার আগ্রহ থাকে, গণপরিষদ বিতর্ক বইটা পড়তে পারো। একে অ্যাডমিশনের আগে এখন আর পড়তে হবে না, বাট অ্যাডমিশনের পরে চাইলে পড়তে পারো। সংবিধানের কত অনুচ্ছেদে ন্যায়পাল নিয়োগের বিধান আছে? ন্যায়পালের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে অম্বার্সম্যান। ন্যায়পালের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে অম্বার্সম্যান। তাইলে অম্বার্সম্যান, আচ্ছা, তাইলে এই যে যে নামের সাথে থাকে, তোমরা জানো ইংরেজিতে তোমাদের, আমি দেখেছি তোমাদের এই যে তোমাদের হাসনাত স্যার এইভাবে পড়াইতেন, হ্যাঁ, যে থাকা মানে কি, এটা হচ্ছে বা অমনি থাকা, ঠিক আছে, অমনি এটার মানে হচ্ছে সর্ব, ঠিক আছে, অমনিপটেন্ট, হ্যাঁ, অমনিপটেন্ট, অমনিভরাস, তাই না? অমনিপটেন্ট মানে হচ্ছে সর্বশক্তিমান, অমনিভরাস তার মানে হচ্ছে কি সর্বভূক, তাই না? তো অমনি বা যেটা থাকবে বোঝা যাচ্ছে সেই বিশাল পাওয়ারফুল কিছু। ন্যায়পাল হচ্ছে অম্বার্সম্যান। দেখো নর্মালি ন্যায়পাল কি করতে পারেন? ন্যায়পাল তোমার সাংগঠনিক পদ এবং সাংগঠনিক পদের বাইরে যে কাউকে তিনি জবাবদিহিতায় বাধ্য করতে পারেন। তার মানে কোনো জায়গায় দুর্নীতি হচ্ছে কিনা, কোনো জায়গায় কি ঝামেলা হচ্ছে, এগুলো ন্যায়পাল কি করতে পারেন? এগুলো ন্যায়পাল কিন্তু মানে সেগুলোকে খুব ভালো মতো দেখতে পারেন এবং যদি তার সন্দেহ হয় তিনি এগুলো নিয়ে মানে কাউকে ধরতে পারবেন বা কাউকে দোষী সাব্যস্ত করতে পারবেন ন্যায়পাল, ঠিক আছে। বাট বাংলাদেশে ন্যায়পাল নিয়োগ করা হয় না। বাংলাদেশের যে সংবিধান আছে সেই সংবিধানের ৭৭ নম্বর অনুচ্ছেদে, বাংলাদেশের সংবিধানের ৭৭ নম্বর অনুচ্ছেদে ন্যায়পাল নিয়োগের বিধান আছে। এরপরে দেখো অবিভক্ত বাংলার কোন নেতা কলকাতা সিটি কর্পোরেশন বা কলকাতা কর্পোরেশনের মেয়র ছিলেন? আমরা জানি বাংলাদেশের অবিভক্ত বাংলার একজন নেতা কলকাতা কর্পোরেশনের মেয়র ছিলেন এবং কলকাতা কর্পোরেশনের মেয়র কে ছিলেন? হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেখ মুজিবুর রহমান, শেরে বাংলা কে ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। দেখো এখানে মাওলানা চলে আসছে, মাওলানা হবে হচ্ছে পরে, হ্যাঁ, আব্দুল হামিদ খান ভাসানী। তো আব্দুল হামিদ খান ভাসানী তো জীবনেও না, শেরে বাংলা কে ফজলুল হকও না, শেখ মুজিবুর রহমান না, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন কলকাতা সিটি কর্পোরেশনের মেয়র। গণতন্ত্রের মানসপুত্র বলা হয় হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে, ঠিক আছে। তো অবিভক্ত বাংলার কোন নেতা কলকাতা কর্পোরেশনের মেয়র ছিলেন? হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন কলকাতা কর্পোরেশনের মেয়র, ঠিক আছে। এরপরে আমরা দেখি আমার ভাইয়ের রক্তে রাঙানো এই গানটির সুরকার কে? আমার ভাইয়ের রক্তে রাঙানো এই গানটির সুরকার হচ্ছেন আলতাফ মাহমুদ। আমার ভাইয়ের রক্তে রাঙানো এই গানটির সুরকার হচ্ছেন আলতাফ মাহমুদ। পরের প্রশ্ন, জুলাই বিপ্লবে প্রবাসীদের ভূমিকা নিয়ে নির্মিত স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্রটি নির্মাণ করা হয়েছে। জুলাই বিপ্লবে প্রবাসীদের কিন্তু বিশাল ভূমিকা ছিল। কি ভূমিকা ছিল? প্রবাসীরা বলেছিল যে তারা কি করবে, রেমিটেন্স শাটডাউন করবে। কি করবে? রেমিটেন্স, তারা রেমিটেন্স শাটডাউন করবে, তার মানে রেমিটেন্স পাঠানো তারা বন্ধ করে দিবে। ভাবো, বলছে যে হাসিনা যদি না নাইমা যায় তাহলে তারা কি করবে, রেমিটেন্স শাটডাউন করে দিবে। তো এই যে জুলাই বিপ্লবে যে প্রবাসীদের ভূমিকা, এটা নিয়ে একটা স্বল্প দৈর্ঘ্য তথ্যচিত্র নির্মাণ করা হয়েছে, একটা ডকুমেন্টারি, শর্ট ডকুমেন্টারি। এটা হচ্ছে স্বল্প দৈর্ঘ্য তথ্যচিত্র, সেটার নাম হচ্ছে আমাদস ড্রিম, ঠিক আছে, আমাদস ড্রিম। জুলাই নিয়ে কিছু চমৎকার চমৎকার কাজ হয়েছে, আমাদস ড্রিম তার মধ্যে একটা, তোমরা চাইলে এটা দেখতে পারো। আমাদস ড্রিম হচ্ছে জুলাই বিপ্লবে প্রবাসীদের ভূমিকা নিয়ে নির্মিত স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্র। মুক্তিযুদ্ধকালে প্রকাশিত পত্রিকা কোনটি? মুক্তিযুদ্ধের সময় কোন পত্রিকাটি প্রকাশিত হয়েছিল এবং সেটা নিয়ে রেগুলার তোমার হচ্ছে মুক্তিযুদ্ধের সময়ে প্রকাশিত পত্রিকা, তারপরে যে পেপার টেপার যা ছিল, হ্যাঁ, যেটা ছিল সেইগুলো কিন্তু আমাদের মাঝে মাঝে একটু পড়তে হবে ভাই, বুঝছো। এবং ওই সময় কিছু অনুষ্ঠানমালা প্রচলিত হতো, সেগুলো আমাদেরকে মানে প্রচারিত হতো, সেগুলো আমাদেরকে জানতে হবে। তো দেখো মুক্তিযুদ্ধকালে প্রকাশিত একটা সাপ্তাহিক পত্রিকা ছিল যেটার নাম ছিল সাপ্তাহিক জয় বাংলা, ঠিক আছে। এটা হচ্ছে মুক্তিযুদ্ধকালে প্রকাশিত একটা পত্রিকা। এছাড়া তোমরা জানো যে ওই সময় মুক্তিযুদ্ধের 12 নাম্বার সেক্টর, মুক্তিযুদ্ধের 12 নাম্বার সেক্টর বলা হয় কোনটাকে? মুক্তিযুদ্ধের 12 নাম্বার সেক্টর বলা হয়
মুক্তিযুদ্ধের 12 নম্বর সেক্টর বলা হয় কোনটাকে? কালুরঘাট বেতার কেন্দ্রকে বলা হয়। কোনটাকে বলা হয়? কালুরঘাট বেতার কেন্দ্র। তো ওইখান থেকে যেটাকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র বলা হইতো, তো এই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে এম আর আখতার মুকুল, কি নাম? এম আর আখতার মুকুল, তিনি চরমপত্র পাঠ করতেন। চরমপত্র, চরমপত্র হচ্ছে এক ধরনের কথিকা, এটা একটু ভালো মতো মনে রাখবা। চরমপত্র পাঠ করতেন এম আর আখতার মুকুল। চরমপত্র হচ্ছে এক ধরনের কথিকা, ঠিক আছে, মানে এক ধরনের তোমার হচ্ছে ব্যঙ্গাত্মক এক ধরনের রচনা। অরুণোদয়ের অগ্নিসাক্ষী এই চলচ্চিত্রের পরিচালককে, অরুণোদয়ের অগ্নিসাক্ষী এই চলচ্চিত্রের পরিচালককে জানতে চেয়েছে। অপশন আছে আনন্দ, খান আতাউর রহমান, চাষী নজরুল ইসলাম, সুভাষ দত্ত। বলো অরুণোদয়ের অগ্নিসাক্ষী, এইটা অরুণোদয়ের অগ্নিসাক্ষী, এইটার চলচ্চিত্রের পরিচালক হচ্ছেন সুভাষ দত্ত। সুভাষ দত্ত হচ্ছেন এই চলচ্চিত্রের পরিচালক। আমাদের খান আতাউর রহমান হচ্ছেন আবার তোরা মানুষ হ, নাম কি? আবার তোরা, আবার তোরা মানুষ হ। এবং খান আতাউর রহমান এই আবার তোরা মানুষ হ দিয়ে দেখিয়েছেন যে এই যে মুক্তিযুদ্ধের পরে মুক্তিযোদ্ধারাও যে নানা রকম অপরাধ কর্ম করছে সেইগুলা, ঠিক আছে। চাষী নজরুল ইসলামের বিখ্যাত ছবি সিনেমা যেটা তিনি নির্মাণ করেছেন, হাঙ্গর নদী গ্রেনেড, হাঙ্গর নদী গ্রেনেড, এটা হচ্ছে কার? চাষী নজরুল ইসলামের বিখ্যাত মানে চলচ্চিত্র। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, এই গানটির গীতিকার কে? মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, এই গানটির গীতিকার কে? খান আখতার হোসেন, গৌরী প্রসন্ন মজুমদার, সিকান্দার আবু জাফর, গোবিন্দ হালদার। বলতে হবে যে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য আজকে লড়ি, না এরকম একটা গান আমরা শুনেছি ছোটবেলায় অনেক। গোবিন্দ হালদার হচ্ছেন এই গানটির গীতিকার। গোবিন্দ হালদার হচ্ছেন এই গানটির গীতিকার। আচ্ছা, এরপরে অপরাজেয় বাংলার ভাস্করকে। অপরাজেয় বাংলা হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে যে ভাস্কর্য, সেটাই হচ্ছে অপরাজেয় বাংলা। বলতে হবে যে এই অপরাজেয় বাংলার আচ্ছা, অপরাজেয় বাংলার ভাস্করকে? হায় আল্লাহ খালেদ, না আব্দুল্লাহ খালেদ হচ্ছেন এই অপরাজেয় বাংলার ভাস্কর। আচ্ছা, ঠিক আছে। এরপর আমরা চলে যাই ভাষা আন্দোলনের মুখপাত্র পত্রিকা কোনটি? ভাষা আন্দোলন 1952 ভাষা আন্দোলনের সময়, এর আগে এবং পরে ভাষা আন্দোলনের মুখপাত্র পত্রিকা হিসেবে তৎকালীন তমুদ্দুন মজলিস ছিল না? তমুদ্দুন মজলিস, এই তমুদ্দুন মজলিস একটা পত্রিকা প্রকাশ করত এবং পত্রিকাটা ছিল একটা সাপ্তাহিক পত্রিকা। সেই পত্রিকার নাম ছিল সাপ্তাহিক সৈনিক। তাহলে ভাষা আন্দোলনের মুখপাত্র পত্রিকার নাম কি? সাপ্তাহিক সৈনিক হচ্ছে ভাষা আন্দোলনের মুখপাত্র পত্রিকা। আচ্ছা, তাহলে কি বললাম আমরা বললাম যে সাপ্তাহিক সৈনিক হচ্ছে কি? ভাষা আন্দোলনের মুখপাত্র পত্রিকা, ঠিক আছে। ওকে, টাইম ম্যাগাজিনে শ্রেষ্ঠ উদ্ভাবন 2025 তালিকায় স্থান পাওয়া বাংলাদেশের তৈরি সম্পূরক খাদ্য কোনটা? বাংলাদেশের তৈরি সম্পূরক খাদ্য কোনটি? আমরা জানি যে টাইম ম্যাগাজিনের যে শ্রেষ্ঠ উদ্ভাবন 2025 তারিখে স্থান পাওয়া বাংলাদেশের তৈরি সম্পূরক খাদ্যের নাম হচ্ছে MDCF2। এটা হচ্ছে বাংলাদেশের তৈরি একটা সুপারফুড, যেটা শিশুদের অন্ত্রের গঠন এবং অন্ত্রের গঠন তৈরি করে এবং অন্ত্রের সমস্যা সমাধানে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কারণ দুর্বল অন্ত্র হওয়ার কারণে প্রত্যেক বছর অসংখ্য শিশু অকালে অপুষ্টিতে মানে তারা মারা যায়, ঠিক আছে। তো এই অন্ত্রের সমস্যা দূর করার জন্য MDCF2 এটা হচ্ছে শ্রেষ্ঠ উদ্ভাবন 2025 তারিখে স্থান পাওয়া বাংলাদেশের তৈরি একটা সম্পূরক খাদ্য। এরপরে আমরা দেখি যে চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? লর্ড রিপন তো জীবনেও না, লর্ড ডালহৌসি তো জীবনেও না, উইলিয়াম বেন্টিংক, লর্ড উইলিয়াম বেন্টিং, তার কাজের মধ্যে গুরুত্বপূর্ণ কাজ কি? লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা রহিত করেছিলেন। কি করেছিলেন? সতীদাহ প্রথা রহিত করেছিলেন। সতীদাহ 1829 সালে। আর এই কাজে তারে হেল্প করেছিলেন রাজা রামমোহন রায়, তাই না? তাইলে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন। তিনি দুইটা বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন। একটা হচ্ছে 10 সালা বন্দোবস্ত, ঠিক আছে, এবং আরেকটা কি? একটা হচ্ছে 10 সালা বন্দোবস্ত এবং আরেকটা কি? আচ্ছা, একটা হচ্ছে 10 সালা বন্দোবস্ত, আরেকটা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত, ঠিক আছে। তো আমাদের আর কয়টা? আর মনে হয় 5টা বা 6টা বা 7টা,
আহ, নাকি না, পুরো 10টা, আমাদের 90টা প্রশ্নের আমরা সমাধান করতে পেরেছি। তো যারা আজকের ক্লাস করেছো এই পর্যন্ত তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আহ, আশা করছি যে তোমাদের সাথে আবারও দেখা হবে খুব দ্রুতই। আমরা আমাদের আন্তর্জাতিক বিষয়াবলীর পরীক্ষা আমরা দেব এবং আন্তর্জাতিক বিষয়াবলীর পরীক্ষার সাথে সাথে তোমাদের সেটার সমাধান ক্লাসে একইভাবে হবে। তোমরা সমাধান ক্লাসগুলো ঠিকঠাক করবে। এই ক্লাসগুলো তোমাদের জন্য যে কতটা গুরুত্বপূর্ণ এটা তোমরা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যখন বসবে তখনই তোমরা ভালো মতো টের পাবে। আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তোমাদেরকে ভালোবাসা জানাচ্ছি, তোমাদের শুভকামনা জানাচ্ছি। তোমাদের পড়াশোনা তোমরা খুব ভালো মতো করো। আশা করি যে পরবর্তী যে সময় আশা করছি যে তোমাদের পরবর্তী সময় তোমাদের পড়াশোনা, তোমাদের চিন্তাভাবনা সব কিছু জুড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, মানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় তোমাদের সব চিন্তা চেতনা জুড়ে আছে। সুতরাং কোনো কিছু যদি পেতে চাও তার জন্য কিছু জিনিস সুযোগ ব্যয় হিসেবে থাকতে হয়। কাজেই পড়ার বাইরে, পড়ার টেবিলের বাইরে অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলো এই কিছুদিনের জন্য অন্তত একটু ত্যাগ করো, পরবর্তীতে এগুলো অনেক করতে পারবা। আমরা একসাথে টিএসসিতে আড্ডা দেবো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে আমরা একসাথে বসবো, গল্প করব, চা খাবো ইনশাআল্লাহ। তোমাদের সবার সাথে দেখা হবে, সাক্ষাৎ হবে, এই আশাটুকু অন্তরে পুষে নিয়ে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো ভাই। আল্লাহ হাফেজ।